শেয়ার বাজারে সফল হওয়া এটা কি মানে জন্মগত নাকি এটা অভিজ্ঞতা আর চারপাশের পরিস্থিতি থেকে আসে? এটা একটা দারুণ প্রশ্ন। আমরা আজ একজন বিখ্যাত ইনভেস্টরের শুরুর দিকের জীবন নিয়ে কথা বলবো, তাই তো? হ্যাঁ, একটা বইয়ের অংশবিশেষ থেকে, যেখানে লেখক নিজেই বলছেন তার পরিবার কিন্তু শেয়ার বাজার নিয়ে খুবই সন্দেহান ছিল। আচ্ছা, সেই ১৯২৯-এর মহামন্দার পরের সময়টার কথা বলছেন তো? একদম। ওর দাদু যেমন খুব কনজারভেটিভ ছিলেন, শুধু একটাই স্টক কিনেছিলেন, সিটিজ সার্ভিস। ও, ভেবেছিলেন জলের কোম্পানি? হ্যাঁ, পরে তো সেটা তেলের কোম্পানি হয়ে গেল আর দাম প্রায় ৫০ গুণ বেড়ে গেল। বাহ, মানে কিছুটা ভাগ্য সহায় ছিল আর কি। লেখক মজা করে লিঞ্চ লয়ের কথাও বলেন, মানে যখনই তার পরিবার কিছু করে বাজার পড়ে যায়। আহা, এটা তো বেশ মজার। তবে হ্যাঁ, ১৯২৯-এর পর সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। ঠিক, যদিও ধরুন 1950 বা 60s দশকে একটা বিরাট বুল মার্কেট ছিল। হ্যাঁ, বাজার কয়েক গুণ বেড়েছিল, কিন্তু তবুও ওই পুরনো ভয়টা অনেকের মধ্যেই ছিল। ঝুঁকি নিতে চাইতো না সহজে। লেখকের পরিবারেও সেই নিদোবেরি বা অবিশ্বাসের ভাবটা ছিল, কিন্তু মজার ব্যাপার হলো তিনি জ্ঞান আহরণ করছিলেন অন্য জায়গা থেকে। যেমন? যেমন ধরুন বাবার পেশা বদল, উনি একাডেমিক জগৎ ছেড়ে জন হ্যানককে যোগ দিলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে। আচ্ছা। আর তারপর মাত্র ১১ বছর বয়সে গলফ ক্যাডি হিসেবে কাজ শুরু করলেন ব্রেবার্ন কান্ট্রি ক্লাবে। ও, ক্যাডি হিসেবে? সেটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা। একদম। উনি বলছেন ওখানেই ওয়াল স্ট্রিটের অন্য একটা দিক দেখলেন, ক্লায়েন্টরা সব বড় বড় কোম্পানি সিইও, প্রেসিডেন্ট। তাদের কথাবার্তা নিশ্চয়ই শুনতেন? স্টক টিপস, ব্যবসার আলোচনা? হ্যাঁ, লেখক বলছেন গলফ খেলার ফাঁকে এমনকি লকার রুমে বোর্ডরুমের চেয়েও বেশি ভেতরের খবর পাওয়া যেত। ইন্টারেস্টিং। মানে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে একেবারে ফিল্ড থেকে শেখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক, এটা শুধু টিপ শোনা ছিল না, মানুষের ঝুঁকি নেওয়ার ধরন, তাদের কথা বলার ভঙ্গি, বাজারের গুজব, এগুলো কাছ থেকে দেখছিলেন। একদম। কোনো বিজনেস স্কুলের বইতে তো আর এটা পাওয়া যাবে না। মানুষের সাইকোলজিটা বোঝা আর কি। এরপর কলেজে গিয়েও কিন্তু উনি গতানুগতিক পথে হাঁটেননি, মানে সোজা বিজনেস বা ইকোনমিক্স নিলেন না। তাই কি নিয়ে পড়লেন তাহলে? ইতিহাস, দর্শন, যুক্তিবিদ্যা, এইসব। আর্টস? বাহ, কিন্তু ইনভেস্টমেন্টের সাথে এগুলোর যোগসূত্র? ওর যুক্তি ছিল ওয়াল স্ট্রিটের যে অদ্ভুত, মানে প্রায়শই অযৌক্তিক আচরণ, সেটা বোঝার জন্য পরিসংখ্যানের চেয়ে যুক্তিবিদ্যা বেশি কাজের। ঠিক। শেয়ার বাজার তো সবসময় সরল অঙ্কে চলে না। মানুষের আচরণ, ভয়, লোভ, এগুলো তো যুক্তি দিয়েই ধরতে হয়। হ্যাঁ, আর ইতিহাস বা দর্শন হয়তো একটা বড় প্রেক্ষাপট তৈরিতে সাহায্য করেছিল, লং টার্ম ভিউ যাকে বলে। অবশ্যই। তথ্যের ভিড়ে আসল জিনিসটা খুঁজে বের করার ক্ষমতা। তবে ওর প্রথম বিনিয়োগের অভিজ্ঞতা কেমন ছিল? সেটাও বেশ মজার। ফ্লাইং টাইগার এয়ারলাইন্স নামে একটা শেয়ার কিনেছিলেন। আচ্ছা, ভালো রিসার্চ করে? না, মোটেও না। একটা আর্টিকেলের উপর ভিত্তি করে। কারণটা ততটা যাকে বলে সলিড ছিল না। ওহ, তারপর? কিন্তু ভাগ্যক্রমে শেয়ারটার দাম হুহু করে বেড়ে গেল। দারুণ তো। হ্যাঁ, কিছুটা বিক্রি করে কলেজের পড়াশোনার খরচও চালালেন। বাহ, মানে শুরুতেই একটা সাফল্য, যদিও কিছুটা ভাগ্যের জোরে। এরপর ফিডিলিটিতে সামার ইন্টার্নশিপ। সেখানে নেড জনসন, গ্যারি সায়ের মতো দিকপালদের সাথে কাজ করার সুযোগ পেলেন। ওয়াও, নেড জনসন, গ্যারি সায়, এরা তো লেজেন্ড। তাদের কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। হ্যাঁ, তবে দুজনের স্টাইল ছিল একদম আলাদা। নেড জনসনের পরামর্শ ছিল ক্লাসিক, মানে সফল হতে হলে পূর্বসূরিদের দেখো, তাদের মতো করো। একটা সেফ অ্যাপ্রোচ আর কি। কিন্তু লেখক কি সেটা পুরোপুরি মানলেন? এখানেই মজাটা। ওন কিন্তু একাডেমিক থিওরির প্রতি বেশ সংশয় ছিল। ধরুন এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। হ্যাঁ, যে বাজার সবসময় ঠিকঠাক দাম রিফ্লেক্ট করে, র্যান্ডম ওয়াক থিওরি। ঠিক, কিন্তু ওর নিজের অভিজ্ঞতা বলছিল বাজার মোটেই সবসময় যৌক্তিক আচরণ করে না, প্রায়শই অযৌক্তিক দাম দেখা যায়। একদম। আর এই অযৌক্তিকতার মধ্যেই তো সুযোগ লুকিয়ে থাকে, তাই না? যদি ধরতে পারা যায়। হ্যাঁ, কিন্তু সবসময় তো সাফল্য আসেনি, একটা বড় ধাক্কাও খেয়েছিলেন। তাই? কোথায়? মেইন সুগার নামে একটা টেক্সটাইল কোম্পানিতে, যারা চিনি বানানোর চেষ্টা করছিল। টেক্সটাইল কোম্পানি চিনি বানাচ্ছে? মানে ঠিকমতো রিসার্চ না করেই? হ্যাঁ, অন্যের কথায় শুনে বিনিয়োগ করেছিলেন, আর বেশ বড়সড় লোকসান হল। ওহো, এটা একটা বড় শিক্ষা নিশ্চয়ই।
মারাত্মক শিক্ষা। উনি প্রতিজ্ঞা করলেন আর কখনো ভালো করে না জেনে নিজের রিসার্চ ছাড়া শুধু শুনে শেয়ার কিনবেন না। এই ভুল থেকে শেখাটাই হয়তো ওর কিশোরী সাফল্যের ভিত গড়ে দিয়েছিল। একদম। এরপরে উনি পাকাপাকিভাবে ফিডালিটিতে যোগ দেন, রিসার্চ ডিরেক্টর হন আর ১৯৭৭ সালে ম্যাজালেন ফান্ডের দায়িত্ব পান। মাজালেন, শুরুতে তো ফান্ডটা বেশ ছোট ছিল, তাই না? হ্যাঁ, মাত্র $20 মিলিয়ন। আর সেখানেই উনি নিজের স্ট্র্যাটেজি কাজে লাগাতে শুরু করেন। নেড জনসনের পরামর্শের বিরুদ্ধে গিয়ে। হ্যাঁ। জনসন বলেছিলেন স্টকের সংখ্যা কমাতে। উনি ঠিক উল্টোটা করলেন, দনদন স্টকের সংখ্যা বাড়াতে লাগলেন। তাই নাকি? কটা স্টক? ৪০টা থেকে ৬০, তারপর ১০০, ১৫০, একসময় তো ১৪০০ স্টকও ছিল ফান্ডে। ১৪০০? বাবা, এত স্টক ট্র্যাক রাখা তো মুখের কথা নয়। ওন স্ট্র্যাটেজিটা কি ছিল? এমন শেয়ার খুঁজে বের করা যা বাজার ঠিকমতো চিনে উঠতে পারেনি, মানে সস্তা কিন্তু পোটেনশিয়াল আছে, আন্ডারভ্যালিউড যাকে বলে। নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রেখেছিলেন তাহলে, আর সেটা কাজেও দিয়েছিল। হ্যাঁ, দারুণভাবে সফল হয়েছিলেন। তো পুরো জার্নিটা দেখলে কি মনে হয়, শেয়ার বাজারের এই সাফল্য কি জন্মগত প্রতিভা? না, একেবারেই না। বরং মনে হচ্ছে এটা এসেছে জীবনের নানা অভিজ্ঞতা থেকে। ওই গল্ফ কোর্সের শিক্ষা, পরিবারের ওই সংশয়, আর্টস পড়া, ভুল থেকে শেখা। হ্যাঁ, আর এই সব মিলিয়ে একটা নিজস্ব পদ্ধতি তৈরি করা, যেটা শুধু বই পড়ে বা ডিগ্রি দিয়ে হয় না। মানুষের আচরণ বোঝা, গভীরভাবে পর্যবেক্ষণ করা, এগুলো খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা, শেখাটা চালিয়ে যেতে হবে। বাজার বদলায়, পরিস্থিতি বদলায়, মানিয়ে নিতে হবে। একদম। ক্রমাগত শেখা আর মানিয়ে নেওয়াই মূল কথা। আচ্ছা, উইল রজার্সের একটা কথা মনে পড়ছে। বলুন। উনি বলেছিলেন, জুয়া খেলবেন না, সব টাকা দিয়ে ভালো স্টক কিনে দাম বাড়া পর্যন্ত ধরে রাখুন, তারপর বেচুন। দাম না বাড়লে কিনবেনই না। আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন তো, এই যে অত্যাধুনিক মডেলিং, অ্যালগরিদম, এগুলোর পাশাপাশি এই সাধারণ পর্যবেক্ষণ, মানুষের মনস্তত্ত্ব বোঝা, এগুলো কতটা জরুরি? কোনটা বেশি গুরুত্বপূর্ণ সফল বিনিয়োগের জন্য? এটা কিন্তু একটা ভাবার বিষয়। আজকের আলোচনাটা একটু অন্যরকম। পেশাদার বিনিয়োগ জগতের একটা অদ্ভুত বিরোধাভাস নিয়ে কথা বলবো। আমরা দ্য ওয়াল স্ট্রিট অক্সিমোরান্স নামে একটা অধ্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটা আলোচনা করছি। মূল প্রশ্নটা হলো, আচ্ছা, এই যে পেশাদার ফান্ড ম্যানেজাররা, তারা কি আসলেই স্বতন্ত্র বিনিয়োগকারীদের চেয়ে ভালো করছেন, নাকি পেশাদার বিনিয়োগ এই কথাটা নিজেই একটা স্ববিরোধী ধারণা? প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ দেখুন, বাজারে প্রায় ৭০% শেয়ারই তো এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। ৭০%? অনেক তো। হ্যাঁ, বিশাল। সুতরাং যে বাজারে তারা নিজেরাই এত বড় একটা অংশ, সেই বাজারকে পারফরমেন্সের দিক থেকে হারানো গাণিতিকভাবেই খুব কঠিন হয়ে পড়ে তাদের জন্য। তা ঠিক। তবে এর মানে কিন্তু এই নয় যে সবাই একই রকম ব্যর্থ। অবশ্যই কিছু ব্যতিক্রমী মানুষ ছিলেন যারা এই স্রোতের বিরুদ্ধে হেঁটে দারুণ সফল হয়েছেন। হ্যাঁ, ঠিক। কিছু অসাধারণ বিনিয়োগকারী তো আছেনই, যারা গতানুগতিক পথে হাঁটেননি। যেমন ধরুন জন টেম্পলটন, বিশ্বব্যাপী বিনিয়োগের অন্যতম পথিকৃৎ বলা হয় থাকে। শুনেছি তিনি নাকি ১৯৭২-৭৪ সালের আমেরিকার ওই বড় শেয়ার বাজারের পতনটা বেশ ভালোভাবে এড়িয়ে গিয়েছিলেন। একদম। শুধু এড়িয়ে যাননি, তিনি তখন জাপানি স্টকের দারুণ সম্ভাবনা দেখেছিলেন এবং সেটার সুবিধা নিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, সেই সময়ে যখন ডাও জোন্স আমেরিকার সূচক দ্বিগুণ হচ্ছিল, জাপানের নিক্কেই সূচক বেড়েছিল ১৭ গুণ। ভাবুন একবার। ১৭ গুণ, অসাধারণ। টেম্পলটনের দূরদর্শিতা আসলেই অসাধারণ ছিল। আরও উদাহরণ তো আছে। ম্যাক্স হেইন আর পরে মাইকেল প্রাইস, তারা কম দামে ভালো সম্পদশালী কোম্পানি খুঁজে বের করার জন্য বিখ্যাত ছিলেন। আচ্ছা। জন নেফ যেমন সবসময় বাজারের অজনপ্রিয়, যেগুলো কেউ পছন্দ করছে না, সেই স্টকগুলিতে বাজি ধরতেন। কন্ট্রেরিয়ান যাকে বলে। অনেকটা তাই। পিটার ডি রোথ মেসেলা, উনি হার্ভার্ড ল গ্র্যাজুয়েট, প্রথাগত বিজনেস স্কুলের শিক্ষা ছাড়াই কিন্তু টয়েজ আর আসের মতো শেয়ারে দারুণ লাভ করেছিলেন। আর ওয়ারেন বাফেট তো আছেনই, উনি তো আবার প্রায়ই পুরো কোম্পানি কিনে ফেলার দিকেই বেশি ঝোঁকেন।
হ্যাঁ, উনার স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। কিন্তু এই যে নামগুলো বললেন, এরা কি আসলে ব্যতিক্রম নন? আমাদের সূত্র যেমনটা বলছে, বেশিরভাগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নাকি অনেক ভালো সুযোগ হাতছাড়া করেন। এটাকে বলা হচ্ছে স্ট্রিট ল্যাগ। হ্যাঁ, এই স্ট্রিট ল্যাগ টার্মটা ব্যবহার করা হয়েছে। এটা একটা বড় সমস্যা। মানে ঠিক কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? মানে হলো তারা সাধারণত খুব পরিচিত বড় স্টকগুলো নিয়েই বেশি মাথা ঘামায়, আর নতুন বা ছোট কোনো সম্ভাবনাময় স্টকের দিকে অন্যরা সবাই ঝাঁপিয়ে পড়ার পর বেশ খানিকটা দেরিতে তারা সঞ্জয় হন। ও আচ্ছা, উদাহরণ আছে কিছু? হ্যাঁ, যেমন ধরুন দ্য লিমিটেড কোম্পানির কথা। যখন এটা প্রথম বাজারে আসে, বড় বড় প্রতিষ্ঠান বা বিশ্লেষকরা এটাকে পাত্তাই দেয়নি। কেউ সংযোগ হয়নি। প্রায় কেউই না। সুসি হোমস নামে একজন বিশ্লেষক অনেক পরে এটাকে খুঁজে বের করেন। টি রো প্রাইস নিউ হোরাইজন্স ফান্ড ১৯৭৫ সালে গিয়ে এতে বিনিয়োগ করে, আর ১৯৮৩ সালের মধ্যে ওই শেয়ারটার দাম বেড়েছিল ১৮ গুণ। ১৮ গুণ? অবিশ্বাস্য। হ্যাঁ, আর বেশিরভাগ বিশ্লেষক তখন সবেমাত্র এটা নিয়ে আলোচনা শুরু করছেন। বুঝতেই পারছেন ল্যাগটা। হুম। আর একটা উদাহরণ হতে পারে সার্ভিস কর্পোরেশন ইন্টারন্যাশনাল বা এসসিআই। এটা ফিউনারেল ব্যবসার সাথে যুক্ত ছিল। ও আচ্ছা, একটু অন্যরকম সেক্টর। হ্যাঁ, এই অপ্রচলিত ব্যবসার কারণেই হয়তো অনেকে এটাকে এড়িয়ে গিয়েছিল। কিন্তু ১৯৭৭ থেকে ১৯৮৬-র মধ্যে এটা ২৫ গুণ রিটার্ন দিয়েছিল। অথচ খুব কম বিশ্লেষকই এটা নিয়ে রিপোর্ট করতেন বা কভার করতেন। ২৫ গুণ? এটা তো আরও অবাক করার মতো। কিন্তু প্রশ্ন হল, কেন এমনটা হয়? কেন এই বড় বড় প্রতিষ্ঠানগুলো যাদের এত রিসোর্স, তারা পিছিয়ে পড়ে? ব্যর্থতার ভয়? ব্যর্থতার ভর তো একটা বড় কারণ বটেই। চাকরি হারানোর আশঙ্কাও। ওয়াল স্ট্রিটে একটা চালু কথা আছে জানেন তো, আইবিএম কিনে যদি ক্লায়েন্টের টাকা খোয়ান আপনার চাকরি যাবে না। মানে সেফ খেলা আর কি। ঠিক। তাই লাখুইনটা মোটর এন্সের মতো হয়তো কম পরিচিত কিন্তু দারুণ সম্ভাবনাময় স্টকের ঝুঁকি তারা নিতে চান না, ভয় পান। হুম। এর সাথে যোগ করুন কমিটি ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। মানে একজন হয়তো ভালো সুযোগ দেখল, কিন্তু কমিটিতে সেটা পাশ হলো না। হ্যাঁ, এটাও একটা সমস্যা। আর আছে ওই তথাকথিত ডাইভার্স পারফরম্যান্স বা বৈচিত্র্যপূর্ণ ফলাফলের নামে সাহসী সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া। উৎসে এটাকে খুব মজার একটা নাম দেয়া হয়েছে ইন্সপেক্টেড বাই ফোর মানসিকতা। মানে হলো নতুন সুযোগ খোঁজার চেয়ে বরং একটা অনুমোদিত সেফ লিস্ট থেকে স্টক বাছাই করাই নিরাপদ মনে করা হয়, কারণ সেখানে অনেকগুলো স্তর পেরিয়ে অনুমোদন এসেছে। বুঝলাম। শুধু ওই মানসিকতায় নয়, প্রাতিষ্ঠানিক কিছু নিয়মকানুন বা সীমাবদ্ধতাও তো নিশ্চয়ই একটা ভূমিকা রাখে। একদম ঠিক বলেছেন। অনেক নিয়ম কানুন থাকে যা তাদের হাত পা রীতিমতো বেঁধে ফেলে। যেমন? ধরুন, নির্দিষ্ট একটা মার্কেট ক্যাপিটালাইজেশনের নিচে কোনো শেয়ার কেনা যাবে না, বা কিছু নির্দিষ্ট শিল্পে যেমন ধরুন অ্যালকোহল বা টোব্যাকো, সেখানে বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকতে পারে। আচ্ছা। এমনকি কিছু অদ্ভুত নিয়মও শোনা যায়, যেমন কোম্পানির নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে শুরু হয় তাহলে সেই শেয়ার কেনা যাবে না। বলেন কি? হ্যাঁ, শোনা যায় এরকম নিয়মের কথাও। আবার ধরুন, একটা ফান্ড তার মোট সম্পদের নির্দিষ্ট শতাংশের বেশি কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করতে পারে না। এটাও যৌক্তিক মনে হচ্ছে। যৌক্তিক হলেও এর একটা সমস্যা আছে। বড় ফান্ডগুলোর জন্য এর মানে হলো ছোট কিন্তু দারুণ সম্ভাবনাময়, দ্রুত বর্ধনশীল কোম্পানিতে তারা যথেষ্ট পরিমাণে বিনিয়োগই করতে পারে না। অল্প কিনলে তাদের বিশাল ফান্ডের ওপর সেটার প্রভাব পড়ে না। ও আচ্ছা, তাহলে বাধ্য হয়েই তাদের তখন আইবিএম, জেরক্সের মতো বিশাল মাপের কোম্পানির শেয়ার কিনতেই হয়, যদিও সেগুলো হয়তো তখন আর ততটা লাভজনক নাও হতে পারে। তাহলে এই যে এত সীমাবদ্ধতা, নিয়মকানুন, মানসিকতার চাপ, এর ফলে স্বতন্ত্র বা সাধারণ বিনিয়োগকারীদের জন্য কি উল্টো কিছু সুবিধা তৈরি হচ্ছে? উৎস থেকে পাওয়া তথ্য তো ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। দেখুন, সাধারণ বিনিয়োগকারীদের তো ওই প্রাতিষ্ঠানিক নিয়ম মানতে হয় না, বা ভিড়ের সঙ্গে চলার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক। তারা স্বাধীনভাবে একটা, চারটে বা 10টা ভালো স্টক বেছে নিয়ে বিনিয়োগ করতে পারে। যখন বড় প্রতিষ্ঠানগুলো নানা নিয়মের ফাঁসে আটকা পড়ে বা দ্বিধায় ভোগে, তখন তারা হয়তো একটা দারুণ কোম্পানি আকর্ষণীয় দামে কিনে ফেলার সুযোগ পেয়ে যায়। আর রিপোর্টিংয়ের চাপও তো নেই। একদম। এটাই হয়তো সবচেয়ে বড় সুবিধা। তাদের তো প্রতি 3 মাস অন্তর বস বা ক্লায়েন্টদের কাছে কৈফিয়ত দিতে হয় না। তাই তারা অনেক বেশি দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারে,
ধৈর্য ধরতে পারে। তাহলে দেখুন, সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? পেশাদার ব্যবস্থাপনার যে কাঠামো, যে সীমাবদ্ধতাগুলো, সেগুলো প্রায়শই তাদের মাঝারি মানের ফলাফলের দিকে ঠেলে দেয়। মানে বাজারের গড় আয়ের কাছাকাছি থাকাই যেন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। হুম। এর বিরোধাভাসটা হলো যে পেশাদারিত্ব অ্যাকচুয়ালি ঝুঁকি কমানোর জন্য তৈরি করা হয়েছিল, সেটাই অনেক সময় অসাধারণ লাভের যে সম্ভাবনা সেটাকেও নষ্ট করে দেয়। ঠিক। অন্যদিকে একজন স্বতন্ত্র বিনিয়োগকারীর স্বাধীনতা, তার ধৈর্য আর বিচক্ষণতা তাকে বাজারের চেয়েও ভালো রিটার্ন এনে দেওয়ার সম্ভাবনা তৈরি করে। এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা গভীর প্রশ্ন আসছে। উৎস যেমনটা বলছে, শেয়ার বাজারে সফল হতে হলে, বিশেষ করে যখন কেউ বাজারের বেশিরভাগ লোকের ধারণার বিরুদ্ধে যায়, তখন নিজের উপর দৃঢ় প্রত্যয় থাকাটা খুব জরুরি। অবশ্যই কনভিকশন। হ্যাঁ, কিন্তু যখন চারদিকে এত তথাকথিত পেশাদার, এত বিশেষজ্ঞ আর তাদের তৈরি করা একটা ঐক্যমত বা কনসেনসাস, তখন একজন সাধারণ স্বতন্ত্র বিনিয়োগকারী সেই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে কিভাবে তৈরি করবে আর কিভাবে সেটা ধরে রাখবে, এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়। আজকের আলোচনা স্টক আর বন্ড নিয়ে, মানে বিনিয়োগের জগতে কোনটা ভালো, কোনটা বেশি লাভজনক বা বেশি ঝুঁকিপূর্ণ। আমাদের হাতে কিছু বিশ্লেষণমূলক লেখা আছে যা এই পুরনো প্রশ্নটাকেই একটু নতুন আলোয় ফেলছে। আজকের লক্ষ্য হলো সাধারণ ধারণার বাইরে গিয়ে এই দুটো বিনিয়োগের আসল ঝুঁকি আর লাভের দিকটা বোঝা। আসুন বিষয়টাতে একটু গভীরে যাই। হ্যাঁ, এই ধারণাটা তো বেশ চালু, বন্ড মানেই নিরাপদ আর স্টক মানেই ঝুঁকি। কিন্তু আমরা যে উৎসগুলো দেখছি সেগুলো বলছে ব্যাপারটা আসলে অতটা সোজাসাপটা নয়, বেশ জটিল। চলুন এই ধারণাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক, কি বলেন? আচ্ছা, একটা দারুণ উদাহরণ আছে আমাদের কাছে, বেশ পুরনো যদিও। ১৬২৬ সালে ম্যানহাটেন দ্বীপ নাকি মাত্র $২৪ কেনা হয়েছিল। ভাবা যায়, যদি সেই টাকা ধরুন ৮% বার্ষিক সুদে জমানো যেত, তাহলে ৩৬২ বছর পর তার দাম দাঁড়াতো কয়েক হাজার কোটি ডলার। এটা কিন্তু দীর্ঘমেয়াদী রিটার্ন আর চক্রবৃদ্ধি সুদের ক্ষমতাটা দেখায়। হ্যাঁ, এই দীর্ঘমেয়াদী রিটার্নের ধারণাটাই বন্ডের দিকেও আমাদের নিয়ে যায়, যদিও একটু অন্যভাবে। যেমন ধরুন, খুব বেশি দিন আগের কথা নয়, ১৯৮০-র দশকে আমেরিকার ট্রেজারি বন্ডে ১৬% পর্যন্ত সুদ পাওয়া যেত। সেটা তখনকার শেয়ার বাজারকেও কিন্তু হার মানিয়েছিল। কিন্তু বন্ডেরও ঝুঁকি আছে, সবসময় যে নিরাপদ তা নয়। যেমন কি ধরনের ঝুঁকি? যেমন ধরুন, কিছু বন্ড থাকে কলেবল, কোম্পানি চাইলে মেয়াদ শেষের আগেই টাকা ফেরত দিয়ে দিতে পারে। আপনার বেশি সুদের সুযোগটা চলে গেল। আবার মুদ্রাস্ফীতি, এটা একটা বড় ঝুঁকি। আপনার সুদ হয়তো ৫%, কিন্তু জিনিসের দাম যদি ৬% বাড়ে, তাহলে আসলে তো আপনার লস হচ্ছে। আর সুদের হারের ওঠানামা তো আছেই। সুদের হার বাড়লে পুরনো বন্ডের দাম কমে কেন, সেটা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সহজ ব্যাপার। ধরুন আপনার কাছে একটা বন্ড আছে ৫% সুদের। বাজারে যদি নতুন বন্ড ৮% সুদে আসে, কে আপনার পুরনো কম সুদের বন্ডটা কিনতে চাইবে বলুন? চাইলেও কম দামে কিনবে, ফলে আপনার বন্ডের বাজার দর কমে গেল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তার মানে যাকে নিরাপদ ভাবছি সেটাও আসলে পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। একদম। এবার একটু স্টকের দিকে তাকানো যাক, কি বলেন? হ্যাঁ, চলুন। এখানে সংখ্যাগুলো বেশ আকর্ষণীয়। ১৯২৭ সাল থেকে যদি হিসাব দেখি, সাধারণ স্টক বছরে গড়ে প্রায় ৯.৮% রিটার্ন দিয়েছে। সেখানে কর্পোরেট বন্ড দিয়েছে মোটামুটি ৪.৪%, আর সরকারি বন্ড 5%। মুদ্রাস্ফীতি বাদ দিলেও স্টকের আসল লাভ প্রায় ৬.৮%। একটা তুলনা দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ১৯২৭ সালে $১,০০০ কেউ যদি বিনিয়োগ করত, ৬০ বছর পর ট্রেজারি বিলে সেটা হতো $৭,৪০০। কিন্তু সাধারণ স্টকে $২,৭২,০০০। বিশাল পার্থক্য। হ্যাঁ, বিশাল। এত তফাৎ কেন? কারণটা মৌলিক। স্টক মানে আপনি আসলে একটা কোম্পানির আংশিক মালিক হচ্ছেন। ব্যবসা যদি ভালো চলে, কোম্পানির লাভ বাড়ে, দাম বাড়ে, আপনার শেয়ারের দামও বাড়ে, ডিভিডেন্ডও পেতে পারেন। অন্যদিকে বন্ড মানে কি? আপনি টাকা ধার দিচ্ছেন, নির্দিষ্ট সুদ পাবেন, আর মেয়াদ শেষে আসল টাকা ফেরত। এই হলো চুক্তি। তাহলে তো সবাই স্টকেই টাকা ঢালে না কেন? এত লাভ যেখানে, এখানেই কি ঝুঁকির প্রশ্নটা আসছে? ঠিক ধরেছেন। এই বিশাল লাভের উল্টো পিঠেই আছে ঝুঁকি।
আর সেই ঝুঁকিগুলো বেশ বাস্তব। আমরা তো জানি ১৯২৯ বা ১৯৮৭ সালের শেয়ার বাজারের বিশাল পতনের কথা। আবার ধরুন একসময়ের খুব নামকরা কোম্পানি যেমন RCA বা বেথলেহাম স্টিল, তাদের শেয়ারেরও তো দাম অনেক পড়ে গেছে পরে। তার মানে ভালো কোম্পানিও ডুবতে পারে? পারে, অথবা সময়ের সাথে সাথে তাদের ব্যবসার মডেলটা আর কাজ করে না। আর একটা বড় ঝুঁকি হল ভুল সময়ে শেয়ার কেনা, মানে বাজারের একেবারে উঁচুতে যখন দাম তখন কিনলে। যেমন ১৯৭২-৭৪ সালের মন্দার সময়। একদম, তখন কিনলে বড় লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের উৎসগুলোতে একটা প্রশ্ন তোলা হয়েছে, স্টক কেনাটা কি তাহলে এক ধরনের জুয়া, নাকি এটা নির্ভর করে কে কিনছে, কিভাবে কিনছে তার ওপর। এখানে স্টাড পোকার খেলার একটা উপমাও দেওয়া হয়েছে। উপমাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। উৎসগুলো আসলে বলতে চাইছে যে ঝুঁকিটা শুধু অ্যাসেট ক্লাসের উপর নির্ভর করে না, মানে স্টক বনাম বন্ড, তার চেয়ে বেশি নির্ভর করে বিনিয়োগকারীর নিজের জ্ঞান, কতটা গবেষণা সে করছে, তার ধৈর্য, তার কৌশলের উপর। অনেকটা স্টাড পোকারের মতো। শুধু ভালো তাস পেলেই তো জেতা যায় না, তাই না? কখন ঝুঁকি নিতে হবে, কখন চুপ করে বসে থাকতে হবে, কখন সরে আসতে হবে, এইগুলো বুঝতে হয়। মানে খেলাটা জানতে হয়। হ্যাঁ, অনেকটা তাই। বিনিয়োগেও তাই। যারা নিয়ম মেনে পড়াশোনা করে বুঝে শুনে বিনিয়োগ করেন, তাদের ঝুঁকি কিন্তু কমে আসে। দেখুন, তথাকথিত নিরাপদ বন্ডেরও তো ঝুঁকি আছে, যেমন খেলাপি হওয়া, মানে কোম্পানি টাকা ফেরত দিতে পারল না, বা মুদ্রাস্ফীতি। তার মানে ঝুঁকিটা আপেক্ষিক। অবশ্যই। আর ঐতিহাসিকভাবে দেখা গেছে, স্টক যখন খুব বেশি জনপ্রিয় থাকে না বা দাম অতিরিক্ত মনে হয় না, তখনই বিচক্ষণ বিনিয়োগকারীরা সুযোগ খোঁজেন। আর একটা উদাহরণ দিই, ১৯৬৩ সালে কেউ যদি $১০,০০০ বিভিন্ন মিউচুয়াল ফান্ডে রাখত, ১৫ বছর পর দেখা যেত কম ঝুঁকিপূর্ণ বন্ড ফান্ডে টাকাটা বেড়ে হয়েছে $৩১,০০০ মতো। কিন্তু একটু বেশি ঝুঁকিপূর্ণ, মানে অ্যাগ্রেসিভ গ্রোথ ফান্ডে, সেটা বেড়ে হয়েছে প্রায় $৭৬,০০০। তার মানে ঝুঁকি নিলে লাভের সম্ভাবনা বাড়ে, কিন্তু লোকসানের ভয়ও থাকে। ঠিক, এটাই মূল ট্রেড অফ। তাহলে আজকের আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? স্টক, হ্যাঁ, ঐতিহাসিকভাবে বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু তার সাথে ঝুঁকি আর দামের ওঠানামাও অনেক বেশি। অন্যদিকে বন্ড হয়তো বেশি স্থিতিশীল, কিন্তু তারও নিজস্ব বিপদ আছে, মুদ্রাস্ফীতি, সুদের হারের ঝুঁকি। তাহলে ব্যাপারটা শুধু স্টক বা বন্ড বেছে নেওয়া নয়, বরং প্রতিটার চরিত্র বোঝা আর এই বিনিয়োগের খেলাটা শেখা, তাই তো? একদম ঠিক। শেষ করার আগে একটা কথা বলি, উৎসগুলো বারবার এটাই বলতে চাইছে যে বিনিয়োগকে শুধু নিরাপদ বনাম ঝুঁকিপূর্ণ, এই দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার মতো সহজ জিনিস ভাবাটা ঠিক না, বরং এটাকে একটা দক্ষতার খেলা হিসেবে দেখা উচিত। ওই পোকার খেলার মতোই, যেখানে আপনাকে সম্ভাবনা বুঝতে হবে, গবেষণা করতে হবে আর ঝুঁকিটাকে সামলাতে শিখতে হবে, সেটা স্টক হোক বা বন্ড। আসল প্রশ্নটা হলো, একজন বিনিয়োগকারী হিসেবে আপনি নিজে কোন ধরনের খেলোয়াড় হতে চান আপনার নিজের আর্থিক জীবনে। বিনিয়োগের জগতে, মানে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে ঠিকঠাক জানাটা আমার মনে হয় খুব জরুরি। একদম। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা এই নিজেকে চেনায়, মানে আত্মবিশ্লেষণে সাহায্য করতে পারে। একটা উৎসে এটাকে বেশ মজার নাম দিয়েছে, মিরর টেস্ট। আয়না পরীক্ষা, মানে বিনিয়োগের আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু জরুরি প্রশ্ন করা আর কি। ঠিক। তো ওই উৎসটার মূল ফোকাস কিন্তু ৩টে প্রশ্নের উপর, বিশেষ করে স্টক মার্কেটে নামার আগে। হ্যাঁ, আমরা ওই প্রশ্নগুলো নিয়েই আজ একটু গভীরে যাব, আর সাথে এটাও দেখব যে ধরুন বাড়ি কেনার ব্যাপারে উৎসটা কি ভাবছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য তাহলে এই তথ্যের নির্যাসটুকু মানে সহজ করে তুলে ধরা, যাতে লিসনারদের সিদ্ধান্ত নিতে হয়তো একটু সুবিধে হয়। সেটাই। বেশ, তাহলে আসুন প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। উৎস বলছে, প্রথম প্রশ্ন হল, আমার কি নিজের বাড়ি আছে? এটা মানে স্টক মার্কেটের আলোচনায় একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, লাগছে। কিন্তু এখানেই উৎসটা একটা, বলতে পারেন, গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। তারা বলছে অনেকের জন্যই কিন্তু স্টক মার্কেটে অনেক টাকা ঢালার আগে নিজের একটা বাড়ি থাকাটা বেশি কাজের হতে পারে। ও, কেন? এর কারণটা কি? কারণগুলো বেশ বাস্তব। প্রথমত দেখুন, লিভারেজের সুযোগ। বাড়ির ক্ষেত্রে হয়তো ২০% কি তারও কম ডাউন পেমেন্ট দিয়ে পুরো বাড়িটার মালিকানা পাওয়া যায়। হুম। এবার যদি বাড়ির দাম বাড়ে,
তাহলে আপনার লাভটা হচ্ছে কিন্তু ওই সামান্য প্রাথমিক বিনিয়োগের উপর। রিটার্নটা অনেক গুণ বেশি হতে পারে। কিন্তু স্টকেও তো মার্জিনে কেনা যায়, মানে লোন নিয়ে। হ্যাঁ যায়, তবে উৎস বলছে ওটার ঝুঁকি অনেক বেশি। ধরুন স্টকের দাম পড়ে গেল, ব্রোকার আপনার থেকে আরও টাকা চাইবে, মানে মার্জিন কল। বাড়ির লোনের ক্ষেত্রে সাধারণত এমনটা হয় না। আচ্ছা আচ্ছা। আর ট্যাক্সের সুবিধাটাও তো আছে। বাড়ির মালিকরা হোম লোনের সুদের ওপর, আবার কোথাও কোথাও প্রপার্টি ট্যাক্সের ওপরও ট্যাক্স ছাড় পান। স্টক মার্কেটে এই সুবিধাটা সাধারণত নেই। আর দামের স্থিতিশীলতা, বাড়ির দাম তো আর রোজ শেয়ারের মতো লাফায় না। ঠিক তাই, অবশ্যই বাড়ির দামও কমে বাড়ে, কিন্তু রোজকার শেয়ার বাজারের মতো অত মারাত্মক ওঠানামা করে না। ফলে ওই যে হঠাৎ ভয় পেয়ে কম দামে বিক্রি করে দেওয়ার প্রবণতা, ওটা কম থাকে। মানে এক ধরনের মানসিক শান্তি আর কি। হ্যাঁ, আর উৎস আরেকটা মজার কথা বলছে, নিজের এলাকা সম্পর্কে আমাদের যে জ্ঞান, সেটা হয়তো কোনো দূরের কোম্পানি স্টক সম্পর্কে জানার চেয়ে বেশি নির্ভরযোগ্য। ইন্টারেস্টিং পয়েন্ট। বেশ, তাহলে বাড়ি থাকার সুবিধাগুলো বোঝা গেল। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, আমার কি এই মুহূর্তে এই টাকার প্রয়োজন আছে? এটা খুব জরুরি প্রশ্ন। এখানে আসলে সময়ের প্রশ্ন, মানে আপনার বিনিয়োগের হরাইজনটা কতদিনের। উৎস খুব পরিষ্কার করে বলছে, যদি আপনার এই টাকাটা অল্প সময়ের মধ্যে দরকার হয়, ধরুন বাচ্চার কলেজের ফি, বা ধরুন সামনের বছর গাড়ি কিনবেন, এরকম ২-৩ বছরের মধ্যে, তাহলে স্টক মার্কেটে ওই টাকাটা না রাখাই ভালো। কারণ মার্কেট পড়ে যেতে পারে। একদম। স্বল্পমেয়াদে শেয়ার বাজার ভীষণ অনিশ্চিত। খুব ভালো কোম্পানির শেয়ারও কিন্তু হঠাৎ করে পড়ে যেতে পারে। তখন দরকারের সময় টাকা তুলতে গিয়ে দেখলেন লোকসান হয়ে গেছে। তাহলে মূল কথাটা কি, মানে কোন টাকাটা বিনিয়োগ করা উচিত? মূল নীতিটা হলো, শুধু সেই টাকাই শেয়ার বাজারে রাখুন যেটা আপনার সামনের কয়েক বছরে লাগবে না, আর যেটা হারালেও আপনার দৈনন্দিন জীবনে বিরাট কোনো প্রভাব পড়বে না। বাজারের ওঠানামা সহ্য করার জন্য হাতে সময় থাকাটা খুব জরুরি। ঠিক, সময়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার শেষ প্রশ্নে যাই। এটা আমার বেশ মজার লেগেছে। সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত গুণাবলী কি আমার আছে? হ্যাঁ, এটা কিন্তু খুব গভীর প্রশ্ন, কারণ এখানে শুধু জ্ঞান বা তথ্যের কথা বলা হচ্ছে না। এখানে মানসিকতার প্রশ্ন আসছে। একদম মানসিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য। উৎস বলছে, স্টক মার্কেটে সফল হতে গেলে কিছু বিশেষ গুণ লাগে, যেমন ধরুন ধৈর্য, প্রচুর ধৈর্য, প্রকার খোলা মন, মানে নতুন জিনিস শেখার ইচ্ছে, নিজে নিজে রিসার্চ করার প্রবণতা, আর আতঙ্কিত না হওয়া। যখন সবাই ভয়ে বিক্রি করছে, তখন মাথা ঠান্ডা রাখা। ওই যে হার্ড মেন্টালিটি বা ভিড়ের সঙ্গে চলার প্রবণতা, ওটা এড়ানোর কথা বলা হচ্ছে। ঠিক ধরেছেন। উৎস বলছে, নিজের আবেগ আর ওই যে সবাই যা করছে আমিও তাই করি, এই ব্যাপারটা কন্ট্রোল করাটা ভীষণ জরুরি। কেন? কারণ যখন সবাই কিনতে ছুটছে, তখন হয়তো দামটা অনেক বেশি। আবার যখন সবাই বেচতে শুরু করে, দাম হয়তো অনেক কমে যায়। উৎস এখানে ইনভেস্টার্স ইন্টেলিজেন্সের একটা ডেটার কথা বলছে। কি রকম? যখন বেশিরভাগ বাজার বিশেষজ্ঞরা খুব আশাবাদী থাকেন, মানে বুলিশ, প্রায়শই দেখা যায় বাজারটা তখনই তার চূড়ার কাছাকাছি থাকে। মানে এটা একটা উল্টো নির্দেশক বা কন্ট্রেরিয়ান ইন্ডিকেটর হিসাবে কাজ করে। তার মানে কখন বাজারের সেরা সময় এটা বোঝা বা মার্কেট টাইমিং করাটা খুব কঠিন, প্রায় অসম্ভব। বলতে গেলে প্রায় অসম্ভবই। উৎসও তাই বলছে, মার্কেট টাইমিংয়ের চেষ্টা না করাই ভালো। আর দেখুন, লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা আমরা সবাই বলি, শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু বাস্তবে যখন বাজার হু হু করে পড়তে থাকে, তখন ওই দীর্ঘমেয়াদের কথা মনে রাখা খুব কঠিন হয়ে যায়। লোকসানের ভয়ে অনেকেই তখন বিক্রি করে দেন। আসল পরীক্ষাটা হয় তখনই। একদম। ওই মানসিক জোরটাই আসলে সফল বিনিয়োগকারীকে আলাদা করে দেয়। তাহলে যদি গুছিয়ে বলি, যে কোনো বড় বিনিয়োগ, বিশেষ করে স্টকে টাকা রাখার আগে নিজেকে মূলত এই ৩টে প্রশ্ন করা দরকার। ১. আমার কি নিজের বাড়ি আছে বা বাড়ির মতো স্থিতিশীল কিছু আছে? ২. এই টাকাটা কি আমার খুব তাড়াতাড়ি দরকার পড়বে? আর ৩. আমার মধ্যে কি সেই ধৈর্য, শৃঙ্খলা আর মানসিক জোরটা আছে যা বাজারের উত্থান পতন সামলাতে লাগবে? চমৎকারভাবে বলেছেন, একদম এই ৩টে প্রশ্নই। আর সবশেষে উৎস থেকে একটা জরুরি উপলব্ধি হল, বিনিয়োগে লম্বা সময় ধরে সফল হতে গেলে বাজারের সঠিক সময় ধরার চেষ্টার চেয়েও বেশি জরুরি হল ধৈর্য, শৃঙ্খলা আর বেসিক জিনিসগুলো ঠিক রাখা।
ওই যে পল গেটির কথাটা বললেন না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কঠোর পরিশ্রম করো, তেল খুঁজে বের করো। হ্যাঁ, রূপক অর্থে আর কি, মানে সাফল্যের জন্য দরকার প্রস্তুতি, পরিশ্রম আর মূল ভিতটার উপর কাজ করা। বাজারের হইচয়েছে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। লিসেনাররা তাদের নিজেদের আর্থিক পরিকল্পনার সময় এই দিকগুলো ভেবে দেখতে পারেন। প্রায়শই একটা প্রশ্ন মনে আসে, মানে শেয়ার বাজার নিয়ে যখন এত কথা শুনি, বাজার কি এখন ভালো না খারাপ? মানে এটাই কি ঠিক সময় বিনিয়োগ করার? হ্যাঁ, এই প্রশ্নটা মনে আসেই। তো আজকে আমরা একটা বইয়ের অংশ নিয়ে আলোচনা করছি, যেটা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করে। ঠিক বলেছেন। আর এই উৎসের মানে বইটার মূল কথাই হলো, যেটা অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীও বলেন, শেয়ার বাজারের সঠিক সময়টা বোঝা, মানে কখন বাড়বে বা কমবে, এটা আগে থেকে জানা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ও আচ্ছা, তার মানে শুধু কখন কিনবো বা বেচবো এই চিন্তাটাই হয়তো মানে ঠিক রাস্তা না। তো আজকের আলোচনায় আমরা দেখব কেন এই ভবিষ্যৎবাণী করা এত কঠিন, কেন বড় বড় বিশেষজ্ঞরাও তারাও বারবার ভুল করেন, আর বাজারের সেন্টিমেন্ট বোঝার একটা মজার তত্ত্ব আছে না, ওই ককটেল পার্টি থিওরি। হ্যাঁ, ওটা নিয়েও কথা বলবো। আর একদম শেষে বাজারের এই ওঠানামা নিয়ে বেশি না ভেবে আসলে কোথায় মনোযোগ দেওয়া উচিত সেটাও একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ওই ভবিষ্যৎবাণী করার ব্যর্থতা এই ব্যাপারটা দিয়েই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। লেখক যেমন ওনার নিজের অভিজ্ঞতার কথা বলছেন, ধরুন ১৯৮৭ সালের সেই যে বিরাট মার্কেট ক্র্যাশ হলো, হ্যাঁ, সে তো এক ঐতিহাসিক পতন ছিল। তো উনি বলছেন যে তার আগে উনি নিজে বা ওনার পরিচিত অনেক নামকরা বিশেষজ্ঞ কেউই কিন্তু তেমন কোনো অ্যালার্ম দিতে পারেননি। তার মানে এটা শুধু ওনার একার বা ওই সময়ের ঘটনা নয়, মানে অর্থনীতিবিদ বা যারা টেকনিক্যাল চার্ট দেখে তারাও কি নিয়মিত ভুল করেন? একটা কথা চালু আছে না, ঘন ঘন প্রেডিক্ট করতে থাকো, কোনোটা তো লাগবেই। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেলাকমই শোনায়। দেখুন, হাজার হাজার অর্থনীতিবিদ আছেন, তো তারা সারাক্ষণ চেষ্টা করছেন অর্থনীতির গতি প্রকৃতি বুঝতে। তারা যদি সত্যি মন্দা কখন আসবে বা ধরুন সুদের হার কোথায় যাবে এগুলো একদম ঠিকঠাক বলতে পারতেন, তাহলে তো তারা সবাই বিরাট ধনী হয়ে যেতেন। একদম, সেটাই তো কথা। কিন্তু বাস্তবে তো তা হয় না, মানে ধারাবাহিকভাবে ঠিক হওয়াটা প্রায় অসম্ভব। আর মন্দা নিয়েও তো একটা ধারণা আছে যে একটা নির্দিষ্ট সময় পরপর এটা আসবেই, কিন্তু এই বইটা বলছে তেমন কোনো বাধা ধরার নিয়ম নেই। হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরুন ১৯৮১-৮২ সালের মন্দার উদাহরণটা দেওয়া হয়েছে। তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল, বেকারত্ব অনেক, মুদ্রাস্ফীতি চরম। শুনেছি খুব খারাপ অবস্থা ছিল তখন। হ্যাঁ, কিন্তু খুব কম লোকই ভাবতে পেরেছিল যে ঠিক তারপরেই একটা বিরাট বুল মার্কেট, মানে তেজি ভাব আসতে চলেছে। এটা দেখায় যে পরিস্থিতি কতটা অপ্রত্যাশিত হতে পারে। এখানেই কি মানুষের সাইকোলজির ব্যাপারটা আসছে? বইটাতে পেনাল্টিমেট প্রিপেয়ারনেস বলে একটা কথা আছে। ঠিক ধরেছেন, মানে ব্যাপারটা হলো মানুষ সাধারণত শেষ যে বিপদটা ঘটেছে সেটার জন্য তৈরি হয়, পরের অজানা বিপদের জন্য নয়। ওহ, ইন্টারেস্টিং। যেমন ধরুন ওই মায়া সভ্যতার উদাহরণটা, বন্যার পর তারা উঁচু জায়গায় কাঠের বাড়ি বানানো, তারপর আগুন লাগার পর পাথরের বাড়ি, কিন্তু এরপর ভূমিকম্প এসে সব শেষ করে দিল। সেটার জন্য তারা তৈরি ছিল না। তার মানে আমরা হয়তো আগের বারের তেলের দাম বা অন্য কিছু নিয়ে চিন্তিত, কিন্তু পরের সমস্যাটা এলো অন্য দিক থেকে, যেমন মুদ্রাস্ফীতি। একদম, আমরা সবসময় শেষ যুদ্ধটার জন্য প্রস্তুতি নিই আর কি। বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এবার ওই ককটেল পার্টি থিওরিটা নিয়ে একটু কথা বলি। এটা নাকি বাজারের সার্বিক মুডটা বুঝতে সাহায্য করে। হ্যাঁ, এটা লেখকের একটা বেশ মজার পর্যবেক্ষণ। উনি বলছেন, ধরুন সাধারণ সামাজিক গ্যাদারিং যেমন ককটেল পার্টিতে লোকজন স্টক মার্কেট নিয়ে কেমন আলোচনা করছে সেটা খেয়াল করলে বাজারের অবস্থান নিয়ে একটা হালকা আঁচ পাওয়া যেতে পারে। এর 4টে পর্যায় আছে। প্রথম পর্যায়টা কি? যখন কেউ স্টক নিয়ে কথাই বলে না। হ্যাঁ, অনেকটা তাই। প্রথম পর্যায়ে পার্টিতে কেউ স্টক নিয়ে তেমন উৎসাহী নয়। মানুষ হয়তো দাঁতের ডাক্তারের সাথে তার কাজ নিয়েই কথা বলতে বেশি আগ্রহী। লেখকের মতে এটা ইঙ্গিত দেয় যে বাজার হয়তো বেশ খানিকটা নিচে নেমে গেছে, সম্ভবত এবার ঘুরে দাঁড়ানোর জায়গায়। আচ্ছা, আর দ্বিতীয় পর্যায়? দ্বিতীয় পর্যায়ে লোকজন স্টক নিয়ে অল্প স্বল্প আগ্রহ দেখাচ্ছে। ধরুন কেউ জিজ্ঞাসা করল আপনি কি ভাবছেন, কিন্তু আলোচনা সহজেই অন্যদিকে চলে যায়। মানে বাজার হয়তো আগের থেকে ধরুন 15% বেড়েছে, কিন্তু তেমন হইচই নেই। বুঝেছি। তৃতীয় পর্যায়ে নিশ্চয়ই আগ্রহ একদম তুঙ্গে ওঠে। হ্যাঁ, তখন প্রায় সবাই স্টক নিয়ে উত্তেজিত। কে কোন স্টক কিনছে, কোনটা কিনলে ভালো হবে, এই নিয়েই কথা। দাঁতের ডাক্তারকেও কেউ আর পাত্তা দিচ্ছে না।
বাজার হয়তো 30% বা তারও বেশি বেড়ে গেছে, চারদিকে দারুণ আগ্রহ। আর চতুর্থ পর্যায়ে যখন দাঁতের ডাক্তারও স্টক টিপস দিতে শুরু করে। ঠিক তাই, চতুর্থ পর্যায়ে যখন পার্টিতে প্রায় সবাই, এমনকি যিনি স্টক নিয়ে হয়তো তেমন কিছুই জানেন না, তিনিও অন্যদের টিপস দিচ্ছেন যে কোনটা কেনা উচিত। লেখকের মতে এটাই হলো সতর্ক হওয়ার সময়। বাজার সম্ভবত চূড়ার খুব কাছাকাছি। এটা শুনতে খুব মজার লাগছে, কিন্তু মানে বাস্তবে কি এই থিওরির উপর ভরসা করে বিনিয়োগ করা ঠিক হবে? এটা কতটা নির্ভরযোগ্য? না না, লেখক কিন্তু সেটা একদমই বলছেন না। এটা বাজারের সার্বিক মেজাজটা বোঝার একটা মজার ইন্ডিকেটর মাত্র, কোনো নিশ্চিত ফর্মুলা নয়। উনি বরং জোর দিচ্ছেন যে বাজারের টাইমিং বা অর্থনীতির ভবিষ্যৎবাণী করার চেষ্টাটা ছেড়ে দিয়ে কোম্পানির দিকে মন দেওয়াই আসল কাজ। অর্থাৎ ওয়ারেন বাফেটের মতো আর কি, ভালো ব্যবসা খুঁজে বের করা। একদম। বাফেটের সাফল্য তো কবে বাজার উঠবে বা পড়বে সেটা জানার উপর নির্ভর করেনি। উনি ভালো কোম্পানি খুঁজেছেন আর লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেছেন। আরেকটা জরুরি কথা হলো, ধরা যাক কেউ ঠিকঠাক বুঝল যে বাজার এবার উঠবে, কিন্তু ভুল স্টক বেছে নিল। তাহলেও তো লোকসান হতে পারে। অবশ্যই। বইটাতে কম্পিউটার বুমের সময়, ফরচুন সিস্টেমস বা স্টিল সেক্টরের প্রত্যাবর্তনের সময় এলটিভির মতো কোম্পানির উদাহরণ দেওয়া হয়েছে। মানে বাজার বাড়লেও ভুল স্টকে টাকা ঢাললে লসই হয়। বুঝেছি। তার মানে আসল সিগন্যাল হলো কেনার মতো একটা ভালো কোম্পানি খুঁজে পাওয়া, আর সেটা যদি পাওয়া যায় তাহলে বিনিয়োগ করতে খুব বেশি দেরি বা খুব তাড়াতাড়ি বলে কিছু নেই। হ্যাঁ, এই আলোচনার মূল নির্যাস এটাই। বইটার মূল শিক্ষাগুলো যদি এক জায়গায় করি, বিশেষজ্ঞদের কথায় অতিরিক্ত ভরসা না করা, নিজের কমন সেন্স, নিজের পর্যবেক্ষণ কাজে লাগানো, স্টক মার্কেটের চেয়েও কোম্পানির ব্যবসায় বিনিয়োগ করছি এই মানসিকতা রাখা, ছোটখাটো বা ডেইলি ওঠানামা অগ্রাহ্য করা, আর মনে রাখা যে লম্বা সময়ে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি, আর একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষেও ভালো স্টক খুঁজে বের করা সম্ভব। তাহলে সবচেয়ে জরুরি শিক্ষাটা হলো বাজারের ঢেউ গোনার চেয়ে কোম্পানির ভিতটা কতটা মজবুত সেটা দেখাই আসল কাজ। ককটেল পার্টির ভিড়ের কথা শুনে হয়তো বাজারের আবহাওয়াটা বোঝা যায়, কিন্তু বিনিয়োগের আসল ভিত্তি হওয়া উচিত কোম্পানির গুণমান। নিঃসন্দেহে ফোকাসটা ওখানেই থাকা দরকার। আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে, যদি বাজারের টাইমিং করার সঠিক স্টক বাছা এতই কঠিন হয়, আর যদি ভালো কোম্পানি খোঁজাই মূল লক্ষ্য হয়, তাহলে লম্বা সময় সফল হওয়ার জন্য এর বাইরে আর কি দরকার হতে পারে? ধরুন ধৈর্য, ডিসিপ্লিন, নিজের ইমোশন কন্ট্রোল করা, এগুলো তো খুব জরুরি, তাই না? অবশ্যই। এগুলো ছাড়া তো লম্বা সময়ের খেলাটা জেতা মুশকিল। এটা নিয়ে হয়তো আরেকদিন ভাবা যেতে পারে। নমস্কার। আজকের এই পর্বে আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বিষয়টা হলো বিনিয়োগ কৌশল নিয়ে। একদম। একটা লেখার কিছু অংশ আমরা দেখছি যেখানে বলা হচ্ছে কিভাবে এমন শেয়ার খুঁজে পাওয়া যেতে পারে যা আপনার বিনিয়োগকে 10 গুণ করে দিতে পারে। সেই বিখ্যাত 10 বেগার, তাই তো? হ্যাঁ, 10 বেগার। আর মূল আইডিয়াটা বেশ মজার, বড় সুযোগগুলো নাকি প্রায়শই আমাদের খুব কাছেই থাকে। আমাদের রোজকার জীবনে বা ধরো কাজের জায়গায়। ঠিক তাই। আজকের উদ্দেশ্য হলো এই উৎসগুলো একটু ঘেঁটে দেখা, কিভাবে সাধারণ পর্যবেক্ষণ আর আমাদের নিজেদের জ্ঞান, সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত, কাজে লাগিয়ে দারুণ বিনিয়োগের সন্ধান পাওয়া যায়। চলুন এটা নিয়ে একটু কথা বলা যাক। ইন্টারেস্টিং। কারণ এটা কিন্তু ওয়াল স্ট্রিটের ওই টিপিক্যাল অ্যানালিসিস থেকে বেশ আলাদা, তাই না? হ্যাঁ, একদম অন্যরকম। এটা জোর দিচ্ছে একেবারে তৃণমূল স্তরের পর্যবেক্ষণ, একদম ব্যক্তিগত অভিজ্ঞতার উপর। আর এই লেখাটায় কিছু দারুণ উদাহরণও আছে। যেমন ধরুন ডাঙ্কিন ডোনাটস বা দ্য লিমিটেড, সুবারু, পেপ বয়েজ। ও আচ্ছা। এগুলো তো ওয়াল স্ট্রিট লক্ষ্য করার অনেক আগেই লোকাল জায়গায় খুব সফল হয়ে গেছিল। ওখানকার লোকজন যারা রেগুলার কাস্টমার ছিল। হ্যাঁ, বা যারা কাছাকাছি থাকতো, কাজ করত, তারা এর গ্রোথটা হয়তো আগে থেকেই আঁচ করতে পারছিল। ওই পেপ বয়েজের উদাহরণটাই দেখুন না, শুধু কাস্টমাররা নয়, কারা আরও? কর্মীরা, সাপ্লায়ার্সরা, এমনকি যারা কোম্পানির হয়ে ইন্স্যুরেন্স কিনছিল, প্রিমিয়াম বাড়তে দেখে তারাও তো বুঝতে পারছিল যে কোম্পানি ভালো করছে। আচ্ছা, তার একাধিক সোর্স থেকে সিগন্যাল আসছিল। হ্যাঁ, এখানেই তো ওই লোকাল নলেজের ব্যাপারটা আসছে, তাই না? একদম। যারা সরাসরি কোনো কোম্পানি বা তার প্রোডাক্ট সার্ভিসের সাথে যুক্ত, তারা অনেক সময়ই পরিবর্তনের প্রথম আভাসটা পান, হয়তো অ্যানালিস্টদেরও আগে। ঠিক। কিন্তু একটা প্রশ্ন জাগে, একজন সাধারণ ক্রেতা বা কর্মী কি করে বুঝবে যে তার পর্যবেক্ষণটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়,
বরং একটা বড় বিনিয়োগের সুযোগ। নিশ্চয়ই এর পরেও কিছু কাজ থাকে। অবশ্যই অবশ্যই, শুধু দেখেই ঝাঁপিয়ে পড়া নয়, একটু তো খোঁজখবর নিতেই হবে। তবে লেখাটা বলছে এই পর্যবেক্ষণগুলো দারুণ সব সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। হুম। যেমন নিজের পেশাগত জ্ঞান ব্যবহার করার কথাও বলা হয়েছে। ও, মানে নিজের ফিল্ডের এক্সপার্টিজ। হ্যাঁ, ধরুন তেলের ব্যবসায় কখন জোয়ার আসছে বা ভাটা পড়ছে সেটা বোঝার জন্য তো এক্সন মোবিলের ভাইস প্রেসিডেন্ট হওয়ার দরকার নেই। তা ঠিক। একজন ভূতত্ত্ববিদ মানে জিওলজিস্ট বা ধরুন কোনো ডিলার, সাপ্লায়ার, এমনকি একটা গ্যাস স্টেশনের মালিকও হয়তো এর আজটা আগে পেতে পারেন। এটাকে কি তাহলে পেশাগত সুবিধা বা প্রফেশনাল এজ বলা হচ্ছে? হ্যাঁ, ঠিক তাই। মানে নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি নিয়ে যার জ্ঞান আছে তিনি কিছু ক্ষেত্রে সাধারণ বিশ্লেষকদের চেয়ে এগিয়ে থাকতে পারেন। একদম। তবে এটা কিন্তু ওই ইনসাইডার ট্রেডিং বা ভেতরের খবর জেনে ফেলার মতো কিছু নয়, তাই তো? না না, মোটেও না। বরং এটা হলো ইন্ডাস্ট্রি ট্রেন্ড, নতুন টেকনোলজি, প্রোডাক্টের কোয়ালিটি বা কাস্টমার বিহেভিয়ার, এগুলো অন্যদের চেয়ে একটু ভালো বুঝতে পারা। যেমন ধরুন ডাক্তাররা, তারা নতুন কোনো ওষুধের কার্যকারিতা বা কোনো মেডিকেল যন্ত্রের উপযোগিতা অনেক ভালো বুঝবেন। একেবারে ঠিক পয়েন্ট। স্মিথক্লাইন ব্যাকম্যানের ওই ট্যাগামেট ওষুধের উদাহরণটা দেখুন। হ্যাঁ, আলসারের ওষুধ। এটা তো রীতিমতো বিপ্লব এনেছিল। ডাক্তার, ফার্মাসিস্ট, এমনকি রোগীরাও এর কার্যকারিতা ওয়াল স্ট্রিটে জানার অনেক আগেই বুঝেছিলেন। আর তার ফলে শেয়ারের দাম। শেয়ারের দাম তো মানে রকেটের গতিতে বেড়েছিল। প্রায় 10 বছরে 10 গুণ হয়ে যায়, $7.5 থেকে $72। বাহ। পরে আবার গ্ল্যাক্সোর জ্যান্ট্যাক যখন এলো, সেটাও একটা সুযোগ ছিল, যারা প্রথমটা মিস করেছিল তাদের জন্য। তবে এখানে একটা অন্য দিকও আছে মনে হয়। পেশাগত জ্ঞান যেমন সুযোগ চিনতে সাহায্য করে, তেমনি অনেক সময় মানে একটা বাধারও সৃষ্টি করতে পারে। বাধা কীরকম? মানে অনেক সময় বিশেষজ্ঞরা কোনো বিষয়ে বেশি জেনে ফেলার কারণে বা হয়তো অভ্যস্ততার কারণে বড় পরিবর্তনগুলো ঠিক ধরতে পারেন না, বা হয়তো সেটার গুরুত্ব বুঝতে একটু দেরি করে ফেলেন। হ্যাঁ, তা ঠিক। এই লেখাটার লেখক নিজেই তো স্বীকার করেছেন। তাই নাকি? কি বলেছেন? তিনি নিজে ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্ত্বেও ড্রেফাস বা ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের মতো বড় মিউচুয়াল ফান্ডগুলোর অসম্ভব গ্রোথের সুযোগটা নাকি কাজে লাগাতে পারেননি। ও আচ্ছা, নিজের ইন্ডাস্ট্রিতে থেকেও? হ্যাঁ, তাই এই দিকটাও মনে রাখতে হবে। ঠিক। আবার ধরুন ওই যে গুডিয়া টায়ার স্টোরের উদাহরণটা দিলেন, মন্দার পর যখন বিক্রি বাড়তে শুরু করে। হ্যাঁ, সেটা তো ব্যবসার টার্নারাউন্ডের একটা স্পষ্ট ইঙ্গিত হতে পারে। অথবা স্টোরার কমিউনিকেশনসের কর্মচারীরা, তারা হয়তো জানতেন তাদের কোম্পানির ভেতরের অ্যাসেট মানে কেবল টিভি ব্যবসার আসল ভ্যালু অনেক বেশি, যার শেয়ার প্রাইসে রিফ্লেক্টেড হচ্ছিল না। ঠিক, কিন্তু এই সব পর্যবেক্ষণ বা ইন্ডিকেশনগুলোকে তো শেষ পর্যন্ত একটা বিনিয়োগ সিদ্ধান্তে নিয়ে যেতে হবে। তার জন্য আরও অ্যানালিসিস দরকার। অবশ্যই। ওই অটোমেটিক ডেটা প্রসেসিং বা এডিপির কথাই ভাবুন। আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা পেরোল প্রসেসিং কোম্পানি। হ্যাঁ, খুব গ্ল্যামারাস কিছু নয়, কিন্তু লং টার্মে রিটার্ন দিয়েছে 600 গুণ। অবিশ্বাস্য। যারা এর ক্লায়েন্ট ছিল, মানে যেসব কোম্পানি এদের সার্ভিস নিত, তারা হয়তো এর এফিসিয়েন্সি আর গ্রোথের পোটেনশিয়ালটা বুঝতে পেরেছিল। তার মানে দুটো পথই খোলা থাকছে, একজন কনজিউমার হিসেবে সাধারণ পর্যবেক্ষণ, আর একজন প্রফেশনাল হিসেবে নিজের ফিল্ডের জ্ঞান। দুটোই খুব ভ্যালুয়েবল সোর্স হতে পারে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই সূত্রগুলো পাওয়ার পর সেটাকে ভেরিফাই করা। হ্যাঁ, আর বোঝা যে এটা কি সত্যি একটা লং টার্ম অপরচুনিটি নাকি একটা টেম্পোরারি হাইপ। এখানেই তো রিসার্চের গুরুত্বটা। একদম। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? বিনিয়োগের দারুণ সব আইডিয়া কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারে। আপনার কাজের জায়গা, আপনার শখ, কেনাকাটার অভিজ্ঞতা বা আপনার চারপাশের সাধারণ ঘটনা। হ্যাঁ, উৎসটা সবখানেই। চাবিকাঠি হল চোখ কান খোলা রাখা, নিজের জ্ঞানকে কাজে লাগানো, আর তারপর দরকার হলে আরও গভীরে গিয়ে খোঁজ নেওয়া। এই লেখাটাতে তো এমন অনেক হাতছাড়া হওয়া সুযোগের কথাও বলা আছে, তাই না? হ্যাঁ, একটা লম্বা লিস্টই আছে যা বারবার মনে করিয়ে দেয় সুযোগ সত্যিই সবখানে ছড়িয়ে আছে। একদম। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ ভাবনার বিষয়টাও চলে আসে। কি সেটা? মানে ব্যক্তিগত পর্যবেক্ষণ নিঃসন্দেহে খুব শক্তিশালী একটা হাতিয়ার, কিন্তু এত হাজারটা পর্যবেক্ষণের মধ্যে
কোনটা আসল 10 ব্যাগারের দিকে ইশারা করছে আর কোনটা নয়, এই পার্থক্যটা করার সেরা উপায় কি? খুব জরুরি প্রশ্ন। কোনো একটা সম্ভাবনার আঁচ পাওয়ার পর নিজেকে ঠিক কোন প্রশ্নগুলো করা উচিত যাতে ভুল পথে চালিত না হয়ে সঠিক ডিসিশন নেওয়া যায়? হয়তো এটাই পরবর্তী অনুসন্ধানের জন্য সবচেয়ে ভাইটাল পয়েন্ট। শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হতে একটা বইয়ের কিছু অংশ আছে যেখানে স্টক বাছাইয়ের কিছু সাধারণ ভুল আর বিভিন্ন ধরনের স্টকের চরিত্র নেচারটা বোঝার ওপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা। আমাদের লক্ষ্যটা হলো এই আলোচনা থেকে বোঝা যে কেন শুধু নাম শুনে বা ধরুন কারোর কথায় প্রভাবিত হয়ে স্টক কেনাটা বেশ ঝুঁকিপূর্ণ। ঠিক। আর কোম্পানির ভেতরের খবর বা তার ধরন জানাটা যে কতটা জরুরি সেটাও বোঝা। একদম। ওই উৎসটিতে শুরুতেই একটা দারুণ উপমা দেওয়া হয়েছে, আমার বেশ লেগেছে। ও তাই? কি সেটা? বলা হয়েছে গবেষণা ছাড়া স্টক কেনা, বুঝলেন, অনেকটা তাস না দেখেই পোকার খেলার মতো। হ্যাঁ, ইন্টারেস্টিং তো। ব্যাপারটা অদ্ভুত না, যে মানুষ হয়তো একটা সাধারণ ধরন লন্ড্রি সাবান কেনার আগে তার উপাদান দেখে নেয়। হ্যাঁ, তা তো করেই। কিন্তু হয়তো $মিলিয়ন শেয়ার কেনার আগে KLM এর মতো কোম্পানির শেয়ার কেনার আগে 5 মিনিটের জন্য ভাবে না। এটা আসলেই ভাবার মতো বিষয়। এই আচরণের কারণটা কি সেটাই হয়তো আমাদের বিশ্লেষণের শুরু হতে পারে। যেমন ধরুন, প্রায় তো দেখি একটা খুব জনপ্রিয় প্রোডাক্ট দেখেই আমরা হুট করে কোম্পানির স্টক কিনে ফেলি। ঠিক। উৎসচিতে উদাহরণ দেওয়া হয়েছে লেগস দেখে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল। হ্যাঁ, বা রেটিনা দেখে জনসন অ্যান্ড জনসনের শেয়ার কেনা, কিন্তু বলা হচ্ছে এটা প্রায়শই ভুল সিদ্ধান্ত হয়। একদম। কারণ এখানে মূল পয়েন্টটা হলো কোম্পানির যে বিশাল ব্যবসা তার তুলনায় ওই নির্দিষ্ট পণ্যটির ব্যবসার সাইজ বা ইম্প্যাক্ট কতটুকু। আচ্ছা। লেগস হয়তো দারুণ জনপ্রিয় ছিল একসময়, কিন্তু প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের মতো একটা ডেহেমত কোম্পানির মোট লাভ বা বিক্রির উপর তার প্রভাব ছিল খুবই কম, সামান্য। ও বুঝেছে। একই কথা খাটে রেটিনা আর জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রেও। ওই হইচই সত্ত্বেও জে&জের আয়ের ওপর এর প্রভাব ছিল কম। তার বড় কোম্পানির ক্ষেত্রে এই ছোটখাটো সাফল্য বা ব্যর্থতা স্টকের দামে তেমন কোনো ঢেউ তোলে না। না, তেমন বড় কিছু করে না। এখানেই কিন্তু প্রথম ভুলটা এড়ানোর সূত্র লুকিয়ে আছে, কোম্পানির আকার আর নির্দিষ্ট পণ্যের প্রভাবটা। এই দুটো মিলিয়ে বুঝতে পারা। তার কোম্পানির সাইজ একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেমনটা উৎসটিতে বলা হয়েছে, জেনারেল ইলেকট্রিক বা ধরুন PNGর মতো দানবীয় কোম্পানিগুলোর পক্ষে রাতারাতি ডাবল বা ট্রিপল হওয়া প্রায় অসম্ভব। ঠিক। এদের বৃদ্ধিটা হয় অনেক ধীর গতির। তাহলে কি এই আকার বা গ্রোথের হারের ওপর ভিত্তি করে স্টকগুলোকে চেনা যায়? কোনো ক্লাসিফিকেশন আছে? হ্যাঁ, এখানে উৎসটি আমাদের একটা চমৎকার কাঠামো বা ফ্রেমওয়ার্ক দিচ্ছে। স্টকগুলোকে মোটামুটি 6টা প্রধান ভাগে ভাগ করা হয়েছে। 6টা ভাগ? ইন্টারেস্টিং। হ্যাঁ, এই ক্যাটেগরিগুলো বোঝার মূল কারণ হলো যাতে বিনিয়োগকারী ভুল প্রত্যাশা নিয়ে ভুল স্ট্র্যাটেজি ব্যবহার না করে বসেন। যেমন একটা স্লো গ্রোয়িং স্টকের কাছে ফাস্ট গ্রোথের আশা করা, বা ধরুন একটা সাইক্লিক্যাল স্টক ভুল সময়ে কিনে ফেলার ঝুঁকি, এগুলো এড়ানো যায়। বেশ কাজের একটা কাঠামো মনে হচ্ছে। তাহলে প্রথম ভাগটা কি? প্রথমটা হলো স্লো গ্রোয়ার্স, ধীর গতির শেয়ার। আচ্ছা। এগুলো সাধারণত বড় ম্যাচিওর্ড কোম্পানি, যাদের ব্যবসা বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির হারের GNP গ্রোথের কাছাকাছি থাকে। ও, দেশের অর্থনীতি যে হারে বাড়ে এরাও প্রায় সেই হারেই বাড়ে। এরা প্রায়শই ডিভিডেন্ড দেয়। উদাহরণ? এক সময়ের ফাস্ট গ্রোয়ার ইলেকট্রিক ইউটিলিটি কোম্পানিগুলো এখন এর ভালো উদাহরণ। হিউস্টন ইন্ডাস্ট্রিজের চার্ট দেখলে এদের ওই ধীর বৃদ্ধিটা বোঝা যায়। এদের থেকে কুইক লাভের আশা করাটা ভুল। একদম, ওটা একটা ভুল প্রত্যাশা। তাহলে এই ধীর গতির কিন্তু স্টেবল কোম্পানিগুলোর পর আর এক ধরনের নির্ভরযোগ্য স্টক আছে কি? হ্যাঁ, দ্বিতীয় ক্যাটাগরিটা হলো স্টলওয়ার্ডস। স্টলওয়ার্ডস বলা যেতে পারে বাজারের স্তম্ভ স্বরূপ নির্ভরযোগ্য কোম্পানি, যেমন কোকাকোলা, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল, ব্রিস্টল মায়ার্স। ও, এই বড় নামগুলো? হ্যাঁ, এগুলো বড় নির্ভরযোগ্য কোম্পানি। বাজারের খারাপ সময়ে বা ধরুন মন্দার সময়ে এরা পোর্টফোলিওকে একটা সেফটি দেয়। আচ্ছা। এদের থেকেও খুব দ্রুত বিশাল লাভ হয় না, কিন্তু এরা বেশ স্টেডি ইনকাম দেয়। বছরে হয়তো 10-12% আয় বাড়ে। ঠিক।
পিএনজি বা ব্রিস্টল মায়ার্সের চার্ট দেখলেই এদের ওই স্থিতিশীল পারফরম্যান্সটা বোঝা যায়। একদম। তবে এদের থেকে রাতারাতি বড়লোক হওয়ার আশা করাটাও একটা ভুল। প্রশ্নটা হওয়া উচিত, কতদিন ধরে স্টকটা রেখেছেন। স্লো গ্রোয়ার আর স্টলওয়ার্ডসের পর নিশ্চয়ই এবার সেই সব শেয়ারের কথা আসবে যেখানে ফাস্ট রিটার্নে পোটেনশিয়াল আছে। ঠিক ধরেছেন। তৃতীয় ক্যাটাগরি হল ফাস্ট গ্রোয়ার্স বা দ্রুত বর্ধনশীল শেয়ার। এইগুলোই কি সেই মাল্টিব্যাগার হওয়ার পোটেনশিয়াল রাখে? হ্যাঁ, মানে পোটেনশিয়াল থাকে। এগুলো সাধারণত নতুন, অপেক্ষাকৃত ছোট কোম্পানি, যারা বছরে 20-25% বা তারও বেশি হারে বাড়ে। ওয়াও! সবচেয়ে বড় লাভের সম্ভাবনা এখানেই থাকে, কিন্তু মনে রাখতে হবে ঝুঁকিও কিন্তু এখানে সবচেয়ে বেশি। ওহ আচ্ছা, হাই রিস্ক হাই রিটার্ন। ঠিক, ভুল হলে বড় লোকসানও হতে পারে। এক সময়ের ওয়ালমার্ট বা টাকো বেলের সেরা উদাহরণ। ওয়ালমার্টের চার্টে এদের ওই দ্রুত বৃদ্ধিটা স্পষ্ট। এর পরের ধরনটা কি? অর্থনীতির চক্রের সাথে ওঠানামা করে, সাইকেল। একদম। চতুর্থ হল সাইক্লিক্যালস বা চক্রাকার শেয়ার। আচ্ছা, এই কোম্পানিগুলোর ব্যবসা সরাসরি অর্থনীতির উত্থান পতনের সাথে জড়িত, যেমন গাড়ি, এয়ারলাইন্স, স্টিল, কেমিক্যাল কোম্পানিগুলো। হুম। অর্থনীতি ভালো চললে এরা দারুণ লাভ করে, আবার মন্দা এলে বেশ মার খায়। ফর্ড মোটর কোম্পানির চার্ট দেখলে এদের এই চক্রাকার নেচারটা বোঝা যায়। তার মানে এদের স্টকে ঢোকা বেরোনোর টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। এক্স্যাক্টলি। এদের স্টক কেনা বেচার জন্য টাইমিং বা সঠিক সময় বোঝাটা সবচেয়ে জরুরি। এখানে ভুল সময় ঢোকাটা একটা বড় ভুল, যা অনেকেই করে ফেলে। আর বাকি দুটো, টার্নারাউন্ডস আর অ্যাসেট প্লে, এগুলোর চরিত্র কেমন? একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, পঞ্চমটা হলো টার্নারাউন্ডস, মানে ঘুরে দাঁড়ানো কোম্পানি। মানে যারা খুব খারাপ অবস্থা থেকে। হ্যাঁ, যারা খুব খারাপ অবস্থা থেকে, হয়তো প্রায় দেউলিয়া হওয়ার দশা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যেমন একসময়ের ক্রাইসলার বা পেন সেন্ট্রাল। আচ্ছা, যদি কোম্পানি সত্যিই ঘুরে দাঁড়াতে পারে, তবে এখানে মানে অবিশ্বাস্য লাভের সুযোগ থাকে। কিন্তু রিস্কও তেমনই। যদি না পারে, তাহলে পুরো ইনভেস্টমেন্টটাই জলে যেতে পারে। এখানে সবচেয়ে বড় ভুল হল কোম্পানি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা ভালোভাবে না বুঝেই বাজি ধরে ফেলা। আর শেষ ক্যাটাগরি অ্যাসেট প্লে, এটা তো বেশ গোয়েন্দা কাহিনীর মতো শোনাচ্ছে, লুকানো সম্পদ খুঁজে বের করা। খানিকটা তাই। ষষ্ঠ এবং শেষ ক্যাটাগরি হল অ্যাসেট প্লেস, আচ্ছা, অর্থাৎ যে কোম্পানির মূল আকর্ষণ তার লুকানো সম্পদে। এদের এমন কিছু ভ্যালুয়েবল অ্যাসেট থাকে যা হয়তো সাধারণ বিনিয়োগকারী বা এমনকি ওয়াল স্ট্রিটের অ্যানালিস্টদেরও চোখে পড়েনি। যেমন কি ধরনের অ্যাসেট? সেটা হতে পারে খুব দামি জমি, যেমন পেবল বিচের উদাহরণ দেওয়া হয়েছে, যার জমির দাম নাকি কোম্পানির মোট ভ্যালুর চেয়ে বেশি ছিল। ও অথবা ব্র্যান্ড ভ্যালু, কোনো বিশেষ প্রযুক্তি, বা ধরুন বিশাল ট্যাক্স লস ক্যারি ফরওয়ার্ড, মানে পুরনো লসের কারণে ভবিষ্যতে কম ট্যাক্স দেওয়ার সুবিধা। ইন্টারেস্টিং। এমনকি একসময় কেবল কোম্পানির গ্রাহক সংখ্যাও একটা বিশাল অ্যাসেট ছিল, যা শুরুতে অনেকে বোঝেনি বা ভ্যালু দেয়নি। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা একদম পরিষ্কার হচ্ছে, কোনো স্টক কেনার আগে সেটা কোন ক্যাটেগরির তা বোঝাটা খুব খুব জরুরি। অবশ্যই। কারণ প্রতিটা ক্যাটেগরির নিজস্ব ঝুঁকি আছে, লাভের সম্ভাবনা আছে, আর সেটার জন্য ঠিকঠাক স্ট্র্যাটেজিও একদম আলাদা। ঠিক। ওই যে কিছু কমন নিয়ম শুনি না, দাম ডাবল হলেই বেচে দাও বা 10% পড়লেই বিক্রি করে দাও, এই সরল নিয়মগুলো বেশিরভাগ সময়ই আসলে কাজে দেয় না, তাই তো? হ্যাঁ, কারণ স্টকের ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। ওগুলো বড্ড সিম্পলিস্টিক। একদম। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। বলুন। অভিজ্ঞতা বা গভীর জ্ঞান, যেমন নিজের এলাকায় কোনো কোম্পানির দারুণ প্রসার চাক্ষুষ দেখা, বা ধরুন কোনো বিশেষ টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা নিজে বুঝতে পারা, এই ব্যক্তিগত ইনসাইটটা কি একজন সাধারণ বিনিয়োগকারীকেও অনেক সময় তথাকথিত পেশাদারদের থেকে একটু হলেও এগিয়ে রাখতে পারে? এটা সত্যি একটা দারুণ প্রশ্ন। মানে লোকাল নলেজ বা পার্সোনাল এক্সপার্টিজ বনাম মার্কেট অ্যানালিসিস, ভাবার মতো বিষয়। শেয়ার বাজারে ভালো স্টক খোঁজা, এটা তো বেশ কঠিন কাজ। কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা এমন কিছু ব্যবসার কথা বলবো যা শুনতে হয়তো সাধারণ, মানে একটু বোরিং লাগতে পারে, কিন্তু সেখানেই নাকি লুকিয়ে থাকে দারুণ সম্ভাবনা। হ্যাঁ, মানে আইডিয়াটা হলো গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে দেখা। আমাদের হাতে যে তথ্য আছে সেটা বলছে কি, অনেক সময় খুব সাধারণ নামের কোম্পানি, ধরুন অটোমেটিক ডেটা প্রসেসিং মানে এডিপি, যারা পেরোল সামলায়, হ্যাঁ জানি। বা ধরুন ক্রাউন,
কক অ্যান্ড সিল, যারা ওই ক্যান বা বোতলের ছিপি বানায়। আচ্ছা, খুবই সাধারণ। একদম। আবার এমন ব্যবসাও আছে যা লোকে একটু এড়িয়ে চলে, যেমন সেফটি ক্লিন, ওরা গাড়ির যন্ত্রাংশের ময়লা পরিষ্কার করে। ওহ, তেল চিটে ব্যাপার-স্যাপার। হ্যাঁ, বা ধরুন সার্ভিস কর্পোরেশন ইন্টারন্যাশনাল, মানে এসসিআই, যারা ফিউনারেল হোমের ব্যবসা করে। ফিউনারেল হোম মানে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবসা। ঠিক, শুনতে হয়তো ভালো লাগছে না, কিন্তু এগুলোর মধ্যেই নাকি দারুণ রিটার্নের সুযোগ থাকতে পারে। কিন্তু কেন? মানে ওয়াল স্ট্রিট তো সবসময় গ্ল্যামারাস হাই গ্রোথ কোম্পানির পেছনে ছোটে। এইসব সাদামাটা ব্যবসায় কেন এত পোটেনশিয়াল? দুটো কারণ। প্রথমত, এই ধরনের ব্যবসায় না প্রতিযোগিতাটা কম থাকে, মানে নতুন কেউ সহজে ঢুকতে চায় না। ঠিক। ফিউনারেল হোম বা ময়লা পরিষ্কারের ব্যবসায় কে আর ঝাঁপিয়ে পড়বে? ঠিক। আর দ্বিতীয় কারণ হল, ওয়াল স্ট্রিটের যারা বিশ্লেষক, তারা এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামান না। কেন? কারণ এগুলো নিয়ে খুব একটা উত্তেজনা তৈরি করা যায় না, মানে দারুণ গ্রোথের গল্প বলা কঠিন। আচ্ছা। ফলে কি হয়, এই কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক সময় এদের আসল যে ভ্যালু তার থেকে কম থাকে, আন্ডার ভ্যালুড আর কি। মানে কম আকর্ষণ, কম প্রতিযোগিতা আর দামেও সস্তা হওয়ার সম্ভাবনা। একদম। আর তথ্যটা এটাও বলছে যে একটা জটিল টেক কোম্পানির ব্যবসা বোঝা যতটা কঠিন, তার চেয়ে এই ক্যান বানানো বা ডেটা প্রসেসিংয়ের মতো ব্যবসা বোঝা অনেক সহজ। হ্যাঁ, এটা ঠিক। এদের স্থায়িত্বটাও বেশি মনে হয়। ঠিক। আচ্ছা, এই তথ্যে আরও কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্যের কথা আছে, যেমন ধরুন স্পিন অফ। স্পিন অফ মানে যখন একটা বড় কোম্পানি তার একটা অংশকে আলাদা করে দেয়। হ্যাঁ, ওই আলাদা হয়ে যাওয়া নতুন কোম্পানিগুলো শুরুতে এদেরকে কেউ তেমন গুরুত্ব দেয় না, ভাবে এ আর কি করবে। আচ্ছা। কিন্তু প্রায়ই দেখা যায় এরা স্বাধীনভাবে কাজ শুরু করার পর, মানে নতুন ম্যানেজমেন্টের অধীনে এসে খরচ কমিয়ে নতুন স্ট্র্যাটেজি নিয়ে দারুণ ভালো ফল করে। ও, কোনো উদাহরণ আছে? হ্যাঁ, ক্রাফটের কথা বলা আছে। ডার্ট অ্যান্ড ক্রাফট থেকে আলাদা হওয়ার পর নাকি বেশ ভালো পারফর্ম করেছিল। ইন্টারেস্টিং। তার মানে কোম্পানির গঠনটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। এই সূত্র ধরেই কি ওই নো গ্রোথ ইন্ডাস্ট্রির কথা এসেছে? মানে যেসব শিল্পে তেমন বৃদ্ধি নেই। এটা তো আরও অদ্ভুত, সবাই তো গ্রোথ খোঁজে। এখানেই তো মজাটা। উৎসটা বলছে যেসব ইন্ডাস্ট্রিতে গ্রোথ কম, সেখানে নতুন করে কেউ ঢুকতে চায় না, মানে প্রতিযোগিতা আরও কম। ফলে যদি কোনো শক্তিশালী কোম্পানি সেখানে আগে থেকেই থাকে, সে প্রায় একটা মনোপলির মতো সুবিধা পায়। বাজারের বড় অংশটাই তার দখলে চলে আসে। আচ্ছা, যেমন? ওই যে বললাম, সার্ভিস কর্পোরেশন ইন্টারন্যাশনাল বা এসিআই। ফিউনারেল ব্যবসার বাজার তো আর রকেট গতিতে বাড়ে না। না, তা তো বাড়ার কথাও নয়। কিন্তু এসসিআই কি করেছে, ছোট ছোট অনেক ফিউনারেল হোম কিনে নিয়ে নিজেদের নেটওয়ার্ক বাড়িয়ে বিশাল মার্কেট শেয়ার দখল করেছে। তার মানে কম গ্রোথের বাজারেও একচেটিয়া ব্যবসা করে লাভ করা সম্ভব। একদম। যেখানে খুব কম্পিটিশন, সেখানে এটা করা কঠিন। বুঝলাম। এর সাথে কি নিশ বা নিজস্ব সুরক্ষিত বাজারের ধারণাটা জড়িত? অবশ্যই। নিশের ওপর খুব জোর দেওয়া হয়েছে, মানে এমন একটা সুরক্ষিত জায়গা যেখানে প্রতিযোগীরা সহজে ঢুকতে পারে না। সেটা কেমন হতে পারে? ধরুন কোনো পাথরের খনি, হয়তো আশেপাশে আর কোনো ভালো কোয়ালিটির পাথর নেই, বা একটা নির্দিষ্ট এলাকায় একটাই সংপত্র। অথবা কোনো ওষুধের পেটেন্ট। হ্যাঁ, বা কোনো বিশেষ কেমিক্যাল ফর্মুলা যা নকল করা মুশকিল। এই নিশ কোম্পানিকে একটা লম্বা সময়ের জন্য সুরক্ষা দেয় আর মুনাফা ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে ব্যবসার ধরন, ইন্ডাস্ট্রির প্রকৃতি, নিশ, এগুলো তো গেল। কোম্পানির ভেতরের কোনো ব্যাপার কি গুরুত্বপূর্ণ? যেমন ধরুন ইনসাইডাররা শেয়ার কিনছেন কিনা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন কোম্পানির ভেতরের লোক, মানে ডিরেক্টর বা বড় কর্মকর্তারা নিজেদের টাকায় কোম্পানির শেয়ার কেনেন, হ্যাঁ, এটা একটা দারুণ পজিটিভ সিগন্যাল। মানে যারা কোম্পানিটাকে সবচেয়ে ভালো চেনে, তারা এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। ঠিক। তাদের কাছে তো ভেতরের খবর বেশি থাকে। অবশ্যই, বাইরের লোকের চেয়ে অনেক বেশি। আর যদি কোম্পানি নিজেই শেয়ার কেনে, মানে শেয়ার বাইব্যাক, সেটার মানে কি? সেটাও খুব ভালো লক্ষণ। যখন কোম্পানি মনে করে যে বাজারে তাদের শেয়ারের দাম আসলে যা হওয়া উচিত তার চেয়ে কম, আন্ডার ভ্যালুড, হ্যাঁ, তখন তারা নিজেদের টাকা দিয়ে বাজার থেকে শেয়ার কিনে নেয়। এতে বাজারে শেয়ারের সংখ্যা কমে যায়। তাতে লাভ কি? লাভ হলো শেয়ার কমলে প্রত্যেকটা শেয়ার পিছু আয়, মানে ইপিএস বা আর্নিংস পার শেয়ার, সেটা বেড়ে যায়। ও আচ্ছা। তার যেহেতু প্রত্যেকটা শেয়ার তখন কোম্পানির একটা বড় অংশে প্রতিনিধিত্ব করে, তার দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়।
টেলেডাইন বা ওই ক্রাউন কর্কেন সিল এরা নাকি বছরের পর বছর বাইব্যাক করে শেয়ারহোল্ডারদের লাভ দিয়েছে। তার মানে ম্যানেজমেন্টেরও আত্মবিশ্বাস দেখা এটা। একদম। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, ভালো স্টক খোঁজার জন্য হয়তো আমাদের এমন জায়গায় নজর দিতে হবে যেখানে সাধারণত কেউ তাকায় না, মানে বোরিং ব্যবসা, অপ্রীতিকর ব্যবসা, কম গ্রোথের ইন্ডাস্ট্রি, স্পিন অফ, বা যেখানে কোম্পানির ভেতরের লোক বা কোম্পানি নিজেই শেয়ার কিনছে। হ্যাঁ, মূল কথাটা এটাই। এডিপি, সেফটি ক্লিন, এসসিআই, গ্রাউন্ড কর্ক এগুলোর নাম হয়তো পার্টিতে আলোচনার ঝড় তোলে না, কিন্তু এদের মধ্যেই হয়তো সেই পারফেক্ট স্টক লুকিয়ে আছে। তাহলে এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসতেই পারে, আজকের বাজারে এমন কোনো কোম্পানি বা সেক্টর কি আছে যা এই বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায়? ঠিক, মানে আগত বৃষ্টিতে হয়তো খুব একটা আকর্ষণীয় নয়, কিন্তু ভেতরে ভেতরে দারুণ সম্ভাবনা। হ্যাঁ, হয়তো একটু অন্যভাবে বাজারটাকে দেখলেই সেই লুকানো সুযোগটা চোখে পড়বে। একদম ভাবনার বিষয় রইল কিন্তু। আমরা আজ কিছু বিশেষ ধরনের স্টক নিয়ে কথা বলবো, মানে যেগুলোতে বিনিয়োগ না করাই হয়তো ভালো, একটা বইয়ের আলোচনা অনুযায়ী আর কি। হ্যাঁ, ঠিক। অনেক শেয়ার আছে যেগুলো বাইরে থেকে দেখতে দারুণ লাগে, কিন্তু ভেতরে ঝুঁকি লুকিয়ে থাকে। তো বইটা বলছে যে কিছু স্টক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কেন? মানে কিছু স্টক তো দেখতে খুব আকর্ষণীয় লাগে, তাই না? একদম। কিন্তু ওই আকর্ষণটাই অনেক সময় ফাঁদ হয়ে দাঁড়ায়। দেখা যাক বইটার আলোকে কোন কোন স্টক নিয়ে একটু সাবধান থাকা দরকার। আচ্ছা, শুরু করা যাক তাহলে ওই হট স্টক দিয়ে, মানে যে স্টক বা ইন্ডাস্ট্রি নিয়ে বাজারে খুব মাতামাতি চলছে। হ্যাঁ, হট স্টক। এগুলো নিয়ে বইটাতে বেশ জোর দিয়ে বলা হয়েছে। খুব আলোচনা হচ্ছে, সবাই কিনছে, দাম বাড়ছে হু হু করে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই মাতামাতিটা প্রায়শই কোম্পানির আসল অবস্থার চেয়ে অনেক বেশি হয়। ভিতটা হয়তো ততটা শক্ত নয়। দাম যেমন দ্রুত বাড়ে, তেমনি দ্রুত পড়েও যেতে পারে। ও, কোনো উদাহরণ আছে? বইটাতে কিছু বলা হয়েছে? হ্যাঁ, যেমন হোম শপিং নেটওয়ার্ক বা HSN এর কথা বলা আছে। ওদের শেয়ারটা ভাবুন, মাত্র ১৬ মাসে $3 থেকে বেড়ে $47 হয়েছিল। বলেন কি, ১৬ মাসে এত? হ্যাঁ, কিন্তু তারপর হুড়মুড়িয়ে আবার নেমে এলো $3.৫। দেখা গেল কোম্পানির আর্থিক অবস্থা আসলে ভালো ছিল না, উল্টে ঋণ বাড়ছিল। তার মানে উত্তেজনাটাই আসল গল্পটাকে ঢেকে দিয়েছিল। ঠিক তাই, এটা একটা বড় বিপদ সংকেত বিনিয়োগকারীদের জন্য। শুধু শেয়ার নয়, পুরো একটা ইন্ডাস্ট্রি নিয়েও এমন হতে পারে। যেমন ধরুন, একসময় কার্পেট বা ডিস্ক ড্রাইভ এগুলো খুব হট ইন্ডাস্ট্রি ছিল, মনে হচ্ছিল বিশাল লাভের সুযোগ। হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু যেই না অনেক কোম্পানি এসে গেল, প্রতিযোগিতা বাড়ল, মুনাফা কমে গেল হু হু করে। আচ্ছা, আর ওই যে পরবর্তী সেরা হওয়ার গল্প, মানে নেক্সট IBM বা নেক্সট ম্যাকডোনাল্ডস। ও, ওটা তো ক্লাসিক ফাঁদ। এই বিশাল প্রত্যাশার চাপ বেশিরভাগ কোম্পানি নিতেই পারে না। সার্কিট সিটির মতো কোম্পানিও তো একসময় দারুণ সম্ভাবনাময় মনে হয়েছিল, কিন্তু দেখুন কি হলো। ঠিক। আচ্ছা, এটা তো গেল বাইরের উত্তেজনা, কিন্তু অনেক সময় কোম্পানির ভেতরের সিদ্ধান্তও তো ঝুঁকি বাড়ায়। যেমন ধরুন, যখন কোম্পানিগুলো একদম সম্পর্কহীন নতুন ব্যবসায় নেমে পড়ে। হ্যাঁ, এটাকে বইতে খুব মজার একটা নাম দেওয়া হয়েছে, ডাইভার্সিফিকেশন। এমন ডাইভার্সিফিকেশন যা ব্যবসাকে আরও খারাপ বা ওয়ার্স করে দেয়। ডাইভার্সিফিকেশন, ইন্টারেস্টিং। মানে ব্যাপারটা কি? কোম্পানিগুলো অনেক সময় অতিরিক্ত দাম দিয়ে এমন ব্যবসা কিনে নেয় যেটার সঙ্গে তাদের মূল ব্যবসার কোনো সম্পর্কই নেই, আর অভিজ্ঞতা না থাকায় ঠিকমতো চালাতেও পারে না। ফলে টাকা নষ্ট হয়। একদম, শেয়ার হোল্ডারদের টাকাই নষ্ট হয়। যেমন ধরুন, মোবিল অয়েল যখন মার্কর কিনল, বা জেনারেল মিলস, অ্যালাইড কেমিক্যাল, এরা সব সম্পর্কহীন ব্যবসায় ঢুকে করেছিল। কিন্তু অনেক সফল কোম্পানিও তো বিভিন্ন ব্যবসায় গেছে, তাদের ক্ষেত্রে কাজ করল কিভাবে? ভালো প্রশ্ন। পার্থক্যটা হলো সিনার্জি বা সমন্বয়। বইটাতে মেলভিল আর জেনেস্কো তুলনা আছে। মেলভিল সম্পর্কিত ক্ষেত্রে, যেমন ধরুন জুতো থেকে পোশাকের দোকানে গেছে, একটা ব্যবসার অভিজ্ঞতা অন্যটায় কাজে লেগেছে। আচ্ছা, মানে একটা যোগসূত্র ছিল। হ্যাঁ, কিন্তু জেনেস্কো জুতো থেকে পুরুষদের পোশাক, সেখান থেকে আবার অন্য কিছু, কোনো মিল নেই, ফলে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বুঝলাম, মানে মূল দক্ষতার বাইরে গেলেই বিপদ। আচ্ছা, আরেকটা ক্যাটেগরি ছিল না, হুইসপার স্টক? এটা কি জিনিস? হুইসপার স্টক ফিস ফিস করে খবর ছড়ায় আর কি। এগুলোর পেছনে দারুণ গল্প থাকে। ধরুন, কোনো আশ্চর্যজনক আবিষ্কার বা রাতারাতি বড়লোক হওয়ার ফর্মুলা।
কিন্তু কাজের কাজ কিছু হয় না। প্রায়শই তাই। যেমন কেএমএস ইন্ডাস্ট্রিজ ফিউশন এনার্জি নিয়ে স্বপ্ন দেখিয়েছিল, বা বায়োরেসপন্স গরুর লিম্ফ থেকে ইনসুলিন বানানোর কথা বলেছিল। গল্প দারুণ, কিন্তু আয় বা লাভ শূন্য। ওহ, এদের তো তাহলে পি রেশিওই থাকে না। ভালো, শুধু গল্পে ভোলার মানে হয় না। আর এর সঙ্গেই বোধহয় জড়িত ওই আকর্ষণীয় নামের ব্যাপারটা, মানে সুন্দর একটা নাম দিয়ে কোম্পানির দুর্বলতা ঢাকার চেষ্টা। অ্যালেক্সিসের কথা যেমন বলা আছে। হ্যাঁ, নামের চমক বা গল্পের মোহে পড়লে চলবে না। কোম্পানির আসল স্বাস্থ্য মানে ফাইন্যান্সিয়ালস দেখাটা খুব জরুরি। ঠিক। আর একটা ঝুঁকির কথাও তো বলা হয়েছে, মিডলম্যান স্টক। হ্যাঁ, মিডলম্যান বা মধ্যস্থতাকারী। মানে ধরুন কোনো কোম্পানি তার ব্যবসার একটা বিরাট অংশ, ধরা যাক 25% বা এমনকি 50%, শুধু একটা কাস্টমারের উপর নির্ভর করে চালায়। এটা তো বেশ ভয়ের কথা, যদি সেই কাস্টমার চলে যায়। ঠিক, এটাই ঝুঁকি। ওই বড় ক্রেতা যদি কোনো কারণে সরে যায় বা ব্যবসার শর্ত বদলে ফেলে, তাহলে কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। এসসিআই সিস্টেমসের উদাহরণ দেওয়া হয়েছে, যারা একসময় আইবিএমের জন্য প্রচুর পার্টস বানাতো। তারপর আইবিএম নিজেই বানানো শুরু করলো বা অন্য কাউকে দিল। হ্যাঁ, সেরকম কিছু হলেই এসসিআই এর মতো কোম্পানির ঝুঁকি বেড়ে যায়। তাই বিনিয়োগ করার আগে দেখে নেওয়া দরকার কোম্পানিটা একজন ক্রেতার ওপর বেশি নির্ভরশীল কিনা। তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, ১. শুধু হইচই বা উত্তেজনায় গা ভাসানো যাবে না। ২. কোম্পানির আর্থিক ভিতটা ভালো করে দেখা দরকার। একদম। ৩. ডাইভার্সিফিকেশন ভালো, কিন্তু সেটা কি সম্পর্কিত ক্ষেত্রে হচ্ছে নাকি যা খুশি তাই করছে। ঠিক। ৪. শুধু সুন্দর গল্প বা নামে ভোলা যাবে না। আর ৫. কোনো এক কাস্টমারের ওপর বেশি নির্ভরশীলতা আছে কিনা সেটাও দেখতে হবে। একেবারে। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু অনেক ভুল এড়ানো যায় বিনিয়োগের সময়। এগুলো খুব বেসিক কিন্তু জরুরি সতর্কতা। সত্যি, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত সতর্কবার্তা, এত উদাহরণ, তবুও কেন মানুষ, মানে বিনিয়োগকারীরা, প্রায়ই এই ফাঁদগুলোতে পা দেন? কি মনে হয়, এটা কি আমাদের মানসিক কোনো দুর্বলতা? এটা একটা দারুণ প্রশ্ন। হয়তো লোভ, হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাস, বা সবাই করছে দেখে নিজেও করার প্রবণতা। অনেক কিছুই হতে পারে। এটা নিয়ে ভাবা দরকার অবশ্যই। শেয়ার বাজারের দিকে যখন আমরা তাকাই, দামের যে ওঠানামা দেখি, মানে দেখে তো মনে হতেই পারে যে এটা পুরোটা একটা ভাগ্যের খেলা। কিন্তু যদি একটু লম্বা সময়ের জন্য দেখি, একটা কোম্পানির শেয়ারের দামের পেছনে আসল কারণটা কি, আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। কিছু উৎস ঘেটে দেখব কোম্পানির আয়, মানে আর্নিংস, আর তার শেয়ারের দামের মধ্যেকার সম্পর্কটা। আমাদের লক্ষ্য হল এই উৎসগুলো থেকে একদম নির্যাসটুকু বের করে আনা। ঠিক তাই। আর দেখুন, শেয়ার কেনা মানে তো শুধু একটা কাগজের টুকরো কেনা নয়, এটা আসলে একটা চালু ব্যবসার অংশীদার হওয়া। আশা করি এই আলোচনা শেষে আমরা বুঝতে পারব কেন কোম্পানির আয় আর সেই আয়ের জন্য আমরা কত দাম দিচ্ছি, এই দুটো বিষয় এত এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই উৎসগুলো একটা বিষয় খুব জোর দিয়ে বলছে দেখছি, যে লম্বা সময়ে, মানে দীর্ঘমেয়াদে কোম্পানির শেয়ারের দামটা তার আয়ের ধারাকেই অনুসরণ করে। গ্রাফ দেখলে মনে হয় যেন আয় আর দাম একসঙ্গেই চলছে, যেমন ধরুন ডাউ কেমিক্যাল বা ম্যারিওটের ডেটা। হ্যাঁ হ্যাঁ, একদম। ডেটা দেখলে এটা খুব স্পষ্ট। আয় বাড়লে দাম বাড়ে, আবার আয় কমলে দামও নামে। এই সম্পর্কটা বেশ শক্তিশালী। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে যে স্বল্প মেয়াদে, অল্প সময়ের জন্য এই সম্পর্কটা বেশ নড়বড়ে হতে পারে। শেয়ারের দাম অনেক সময় আয়ের থেকে অনেকটা উপরে চলে যায়। ও আচ্ছা। আবার কখনো অনেক নিচেও নেমে আসতে পারে। যেমন ধরুন, ওই ৭০-এর দশকে অ্যাভান বা পোলারয়েডের মতো কিছু কোম্পানির শেয়ারের দাম তাদের আয়ের তুলনায় এমন জায়গায় পৌঁছে গেছিল, অবাস্তব জায়গায়। হ্যাঁ একদম, যে পরে তার পতনটা ছিল মারাত্মক। আসলে বাজারে সেন্টিমেন্ট, উত্তেজনা, এগুলো তো দামকে প্রভাবিত করে, তাই না? ঠিক ঠিক। আচ্ছা, এই যে বিভিন্ন কোম্পানির কথা হচ্ছে, উৎসগুলো তো বলছে এদেরকেও আয়ের ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করা যায়, তাই না? হুম। যেমন কিছু আছে যাদের আয় খুব ধীরে বাড়ে, স্লো গ্রোয়ার্স যাকে বলে। হ্যাঁ, স্লো গ্রোয়ার্স। কিছু আছে মাঝারি কিন্তু নির্ভরযোগ্য, স্টলওয়ার্ডস। স্টলওয়ার্ডস, হ্যাঁ। আর কিছু আছে যাদের আয় খুব দ্রুত বাড়ে, মানে ফাস্ট গ্রোয়ার্স। আর কিছু আছে যাদের ব্যবসায় একটা চক্রাকার ব্যাপার থাকে, মানে সাইক্লিক্যালস। সাইক্লিক্যালস, রাইট।
বিনিয়োগের আগে এই চরিত্রগুলো চিনে নেওয়াটা মনে হয় খুব জরুরি। একদম। আর এই চরিত্র চেনার পাশাপাশি দামটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার জন্য একটা খুব চালু মাপকাঠি হলো প্রাইস আর্নিংস রেশিও, মানে পিই রেশিও। পি রেশিও, হ্যাঁ শুনেছি। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো শেয়ারের এখনকার বাজার দরকে শেয়ার প্রতি যে আয় বা ইপিএস হয় সেটা দিয়ে ভাগ করা। মানে কোম্পানি তার প্রতিটা শেয়ারের জন্য বছরে কত আয় করছে সেটার তুলনায় শেয়ারের দামটা কত গুণ, সেটাই হলো পি। উৎসগুলোতে কেমার্টের একটা বেশ ভালো উদাহরণ আছে। ধরুন শেয়ারের দাম $35 আর শেয়ার প্রতি আয় বা ইপিএস হল $3.50। তাহলে পিই দাঁড়াচ্ছে 10। হ্যাঁ, 35 ভাগ 3.50 মানে 10। তার মানে কি, এই যে যদি আয় একই থাকে তাহলে আমার বিনিয়োগের টাকাটা কোম্পানির আয় থেকে ফেরত পেতে প্রায় 10 বছর সময় লাগবে, এরকম কিছু। হ্যাঁ, মোটের উপরে এরকমই একটা ধারণা দেয় পি। সাধারণত যে কোম্পানিগুলোর আয় ভবিষ্যতে খুব দ্রুত বাড়বে বলে আশা করা হয়, মানে ওই ফাস্ট গ্রোয়ারগুলো। হ্যাঁ, ওই ফাস্ট গ্রোয়ার, তাদের পি একটু বেশি থাকে, কারণ বিনিয়োগকারীরা ভবিষ্যতের ওই বাড়তি আয়ের জন্য এখন একটু বেশি দাম দিতে রাজি থাকে। কিন্তু এখানেই কিন্তু আসল ঝুঁকিটা। আচ্ছা। প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে ওই উঁচু পিইওয়ালা শেয়ারের দাম পড়তে কিন্তু একদম সময় লাগে না। ধরুন ম্যাকডোনাল্ডসের পি একসময় 50 পর্যন্ত উঠেছিল, ভাবা যায়, আবার পরে সেটা 13তেও নেমে এসেছে। ইডিএসের ক্ষেত্রে তো একসময় এই অনুপাত 500 পর্যন্ত ভাবা হয়েছিল। তার মানে শুধু পিই সংখ্যাটা দেখে সিদ্ধান্ত নেওয়া সেটা ঠিক নয়, মানে এই সংখ্যাটা ব্যবহার করার সময় আরও সতর্ক থাকতে হবে। একেবারেই। পি কে না, মানে একা দেখলে চলবে না। 10 পি কি সস্তা না দামি, এটা বুঝতে হলে দেখতে হবে ওই কোম্পানির নিজের আগের পি কেমন ছিল, তার ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিদের পি কেমন চলছে, আর পুরো বাজারের সার্বিক পি পরিস্থিতিটাই বা কীরকম। একই পি সংখ্যা এক এক কোম্পানির জন্য এক এক মানে রাখতে পারে। তাহলে সবচেয়ে কঠিন কাজটা হলো ভবিষ্যতের আয় অনুমান করা, তাই তো? কারণ শেয়ারের দাম তো আসলে ভবিষ্যতের প্রত্যাশার ওপরেই অনেকটা নির্ভর করে। উৎসগুলো বলছে কোম্পানিগুলো আয় বাড়ানোর জন্য মূলত কয়েকটা পথ নেয়, যেমন খরচ কমানো, জিনিসের দাম বাড়ানো, হ্যাঁ, নতুন বাজারে ঢোকা, পুরনো বাজারেই বিক্রি বাড়ানো, হ্যাঁ, অথবা লোকসানে চলা অংশ বন্ধ করে দেওয়া বা সেটাকে নতুন করে সাজানো। ঠিক ধরেছেন। কোম্পানি এই পদগুলোতে কতটা সফল হবে তার উপরই তো নির্ভর করে তার ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা, তাই না? ডেটা বা চার্ট আমাদের অতীতটা বুঝতে সাহায্য করে, কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় আসলে ভবিষ্যতের দিকেই তাকাতে হয়। তাহলে আলোচনার শেষে আমরা এটা বলতে পারি যে দীর্ঘমেয়াদে কোম্পানির আয়টাই তার শেয়ারের মূল্যের আসল ভিত তৈরি করে, কিন্তু সেই আয়ের জন্য বর্তমানে আমরা কত দাম দিচ্ছি, মানে পিই রেশিও, সেটাও খতিয়ে দেখাটা সমান জরুরি। একদম। চার্ট তো অতীতের গল্প বলে, কিন্তু আসল খেলাটা হলো ভবিষ্যতের সম্ভাবনাকে ঠিকঠাক পড়তে পারা। তাহলে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। ভবিষ্যতের দারুণ সম্ভাবনার আশায় একটা শেয়ারের জন্য এখন অনেক বেশি দাম, মানে খুব উঁচু পিই দেওয়াটা কি সবসময় ঠিক, নাকি বাজারের ওই যে উত্তেজনা আর কোম্পানির আয়ের যে কঠিন বাস্তবতা, এই দুটোর মধ্যে যে ফারাক, সেটাই অনেক সময় বিনিয়োগকারীদের জন্য একটা ফাঁদ হয়ে দাঁড়ায়? এটা নিয়েই বোধহয় আমাদের আরও ভাবা দরকার। নমস্কার। কোনো কোম্পানিতে যখন আমরা টাকা লাগানোর কথা ভাবি তখন কি শুধু লাভ লোকসানের হিসেব দেখি, নাকি তার পেছনের গল্পটা মানে কাহিনীটা বোঝা বেশি জরুরি? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের আলোচনায় আমরা এই দিকটা একটু গভীরে দেখব। ঠিক, বিশেষ করে ওই যে উৎসে বলা হয়েছে 2 মিনিট ড্রিল কনসেপ্টটা, মানে 2 মিনিটে বুঝিয়ে দেওয়া কেন একটা স্টক আকর্ষণীয়। হ্যাঁ, আর এটা বোঝার জন্য আমরা দুটো কোম্পানির উদাহরণ দেখব, তাই না? হ্যাঁ, লা কুইন্টা আর বিল্ডারনেস। হ্যাঁ, লা কুইন্টা যেটা সফল হয়েছিল আর মিল্ডারনাস যেটা মানে পারেনি। তো এই 2 মিনিট ড্রিল জিনিসটা আসলে কি? এটা হলো, ধরুন কোনো স্টকের মূল আকর্ষণটা কি সেটা খুব সহজ করে 2 মিনিটের মধ্যে বলতে পারা। মানে শুধু ডেটা নয়, যেমন ধরুন পিই রেশিও। শুধু সংখ্যা নয়। হ্যাঁ, শুধু সংখ্যা নয়, বরং কোম্পানির আসল প্ল্যানটা কি, ব্যবসাটা কিভাবে এগোচ্ছে, ভবিষ্যতের সম্ভাবনা, এ পুরো গল্পটা। আচ্ছা, মানে সংখ্যার বাইরে গিয়ে ব্যবসার ভেতরের কথাটা বোঝা বেশ ইন্টারেস্টিং। আর এই গল্পটা কিন্তু খুব জরুরি, কারণ অনেক সময় একটা দারুণ আইডিয়াও ঠিকঠাক প্রয়োগ না হলে মানে কাজ করে না। ঠিক, তাহলে লা কুইন্টা দিয়েই শুরু করা যাক। ওদের গল্পটা নাকি বেশ অন্যরকমভাবে সামনে এসেছিল। হ্যাঁ,
মানে লেখক তো তখন ইউনাইটেড ইনসে বিনিয়োগ করেছিলেন, হোটেলের ফ্র্যাঞ্চাইজি চালাতো ওরা। আচ্ছা। তো সেই কোম্পানিরই একজন কর্মকর্তা তিনি প্রথম লেখককে বলেন লাক উইন্টার কথা। বলছিলেন যে টেক্সাস, আরকানসাস এদিকে ওরা নাকি দারুণ ব্যবসা করছে। মানে প্রতিদ্বন্দ্বীর মুখেই প্রশংসা, এটা তো একটা বড় ব্যাপার। অবশ্যই এটা একটা সিগন্যাল। তো লাক উইন্টার মূল আইডিয়াটা কি ছিল, ওরা আলাদা কি করছিল? সেটাই, হলিডে ইনের মতো কোয়ালিটি, কিন্তু হ্যাঁ, হলিডে ইনের মতো ঘর, কিন্তু দামটা কম, এটাই ছিল ওদের মূল অস্ত্র। কিন্তু কম দামে ভালো কোয়ালিটি দেওয়া তো কঠিন। কিভাবে সম্ভব করলো ওরা? খরচ কমালো কোথায়? খুব স্মার্টলি কাজটা করেছিল ওরা। যেমন ধরুন, হোটেলের অনেক এক্সট্রা জিনিস, যেগুলো হয়তো খুব লাভজনক নয় বা বেশি ঝামেলা তৈরি করে। যেমন? যেমন ধরুন বিশাল লবি, বা ধরুন বিয়ের অনুষ্ঠানের জায়গা, বা হোটেলের নিজস্ব রেস্তোরাঁ, এগুলো ওরা বাদ দিয়েছিল। কারণ বেশিরভাগ হোটেলের রেস্তোরাঁ তো লোকসানই চলে। ও আচ্ছা, তার মানে ফোকাস ছিল শুধু থাকার জায়গাটায়। একদম। আর রেস্তোরাঁর বদলে ওরা হোটেলের একদম কাছেই ডেনিজ বা ওই ধরনের চেনা রেস্তোরাঁর ওপর নির্ভর করত। ইন্টারেস্টিং। আর যেখানে অন্যরা হয়তো ২৫০ রুমের বিশাল হোটেল বানাতো, ওরা বানাতো ১২০ রুমের মতো ছোট, ছিমছাম কিন্তু কার্যকর মোটেল। ডিজাইনটাও ছিল একই রকম, মানে যাকে বলে কুকি কাটার। তাতে বানানোর খরচ আর সময় দুটোই বাঁচত, তাই তো? ঠিক তাই। আর ম্যানেজমেন্টের জন্য স্থানীয় কোনো দম্পতিকে রাখত, তাতে ওভারহেডও কমত। আর টাকা জোগাড় করার জন্য বড় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ভালো শর্তের লোন পেত। দারুণ প্ল্যানিং তো। আর টার্গেট কাস্টমার কারা ছিল? মূলত ব্যবসায়ী বা সাধারণ ট্যুরিস্ট, যারা খুব বেশি খরচ না করে ভালো জায়গায় থাকতে চায়। মানে একদম লাক্সারিও না, আবার একেবারে বেসিকও না, এই মাঝের বাজারটা ওরা ধরেছিল। আর লোকেশনগুলো খুব ভেবেচিন্তে বাঁচত। মেইন হাইওয়ের ধারে, বিজনেস ডিস্ট্রিক্টের কাছে, বা ধরুন হাসপাতাল, সরকারি অফিসের আশেপাশে। সব মিলিয়ে একটা জমাট প্যাকেজ। লেখক তো নিজেও থেকে দেখে তারপর ইনভেস্ট করেছিলেন। হ্যাঁ, ৩টে আলাদা জায়গায় থেকে নিজে দেখে বুঝে তারপর। আর সেই স্টক তো অনেক গুণ বেড়েছিল পরে। বোঝা গেল। লাক উইন্টার গল্পটা সত্যি একটা দারুণ উদাহরণ, ভালো আইডিয়া আর ঠিকঠাক এক্সিকিউশন। কিন্তু গল্পটা তো সবসময় এত সুন্দর হয় না, তাই না? একেবারেই না। এখানেই আসছে বিল্ডনার্সের উদাহরণটা। এটা একদম উল্টো কেস। বিল্ডনার্স, ওদের কি ছিল? ফুড চেইন? হ্যাঁ, অনেকটা তাই। বিশেষ ধরনের খাবারের দোকান, গুরমে স্যান্ডউইচ, রেডি টু ইট মিল, এইসব। টার্গেট ছিল শহরের ব্যস্ত প্রফেশনালরা, মানে হোয়াইট কলার ওয়ার্কার। আইডিয়াটা তো বেশ ভালো লাগছে শুনতে। লেখকের অফিসের কাছেও নাকি ছিল? হ্যাঁ, আর উনি ওখানকার খাবার পছন্দও করতেন। তো যখন কোম্পানিটা আইপিও আনলো, মানে শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা তুলে ব্যবসা বাড়ানোর প্ল্যান করলো, তখন লেখকের কাছে খুব আকর্ষণীয় মনে হলো। ঠিক তাই। আইডিয়াটা শুনে মনে হয়েছিল, বাহ, দারুণ ব্যাপার। তাহলে সমস্যাটা কোথায় হলো? এত ভালো আইডিয়া, তাও ব্যর্থ হলো কেন? সমস্যাটা হলো মানে আইডিয়ার গভীরে না যাওয়া। লেখক নিজেও পরে স্বীকার করেছেন যে উনি দরকারি প্রশ্নগুলো করতে ভুলে গেছিলেন। কিরকম প্রশ্ন? যেমন ধরুন, বস্টনের কেন্দ্রে যে মডেলটা চলছে, সেটা কি অন্য শহরে, অন্য পরিবেশে একইভাবে সফল হবে? ব্যবসাটা হুট করে এতটা বাড়ানোর মতো যথেষ্ট ভালো ম্যানেজার পাওয়া যাবে তো? আচ্ছা, স্কেলেবিলিটির প্রশ্ন। একদম। যথেষ্ট টাকা আছে কি না হাতে, নতুন জায়গায় গিয়ে যদি শুরুতে কিছু ভুল হয়, সেটা সামলে ওঠার মতো ক্ষমতা বা ব্যাকআপ আছে কি, এই দিকগুলো যথেষ্ট খুঁটিয়ে দেখা হয়নি। হয়তো আইডিয়াটার চাকচিক্যেই সবাই মজেছিল। মানে আকর্ষণীয় গল্পটার পেছনে যে কঠিন বাস্তবতাগুলো থাকে, সেগুলো যাচাই করা হয়নি ঠিকমতো। ঠিক, অতি সরলীকরণ করা হয়েছিল। ভাবা হয়েছিল এক জায়গায় সফল মানে সব জায়গায় সফল হবে। ফলাফল কি হলো? ফলাফল খুবই খারাপ। আইপিওর টাকা দিয়ে তাড়াহুড়ো করে বিভিন্ন জায়গায় শাখা খুলতে গেল। বস্টনের ডিপার্টমেন্ট স্টোরে কাউন্টার, বা ধরুন ম্যানহাটন, আটলান্টায় দোকান। কিন্তু সেগুলো চলল না। চলল না? না, খুব তাড়াতাড়ি টাকার সমস্যা শুরু হলো। আর শেষ পর্যন্ত কোম্পানিটাই উঠে গেল, দেউলিয়া। পরে অন্য একটা সংস্থা ওদের যা সম্পত্তি ছিল কিনে নেয়। ও, খুবই দুঃখজনক, কিন্তু শিক্ষণীয়ও বটে। অবশ্যই। এই দুটো গল্প থেকে মূল শিক্ষাটা কি? আমার মনে হয় ওই 2 মিনিট ড্রিল বা কোম্পানির গল্পটা জানা জরুরি, কিন্তু সেটাই সব নয়। ওই গল্পের বাস্তব ভিত্তিটা কতটা শক্ত, সেটা যাচাই করা আরও বেশি জরুরি। লাক উইন্টার গল্পটা ভালো ছিল, আর তার ভিতটাও মজবুত ছিল।
কিন্তু বিল্ডেনার্সের গল্প ভালো শোনালেও তার ভিত্তা মানে কার্যকারিতা আর সম্প্রসারণের প্ল্যানটা দুর্বল ছিল, ঠিকঠাক যাচাই করা হয়নি। একদম। তাই বিনিয়োগের আগে শুধু আকর্ষণীয় গল্পে ময়াঙ্গিনা চলবে না। ব্যবসার মডেলটা কতটা টেকসই, কতটা স্কেলেবল, ঝুঁকিগুলো কি কি, এগুলো নিরপেক্ষভাবে দেখতে হবে। ঠিক। তাহলে আজকের আলোচনার মূল কথাটা এটাই। হ্যাঁ, আর শেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একটা দারুণ আকর্ষণীয় গল্প কিভাবে একজন বিনিয়োগকারীকে আসল ঝুঁকিগুলো দেখা থেকে প্রায় অন্ধ করে দিতে পারে, তাই না? এটা ভাবার মতো বিষয়। বিল্ডার্সের ক্ষেত্রে যদি শুরুতেই কেউ জিজ্ঞেস করত, আচ্ছা এই মডেলটা বস্টনের বাইরে অন্য কোথাও সফল হয়েছে কি, হয়তো তাহলেই একটা বিপদের আঁচ পাওয়া যেত। কি বলেন? সত্যি খুব সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন। আজকের মতো এখানেই শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ। ব্রোকারের কাছ থেকে একটা গরম গরম স্টক টিপ পেলেন, ধরুন লা কুইন্টা মোটরিন্স। কি করবেন? সোজা কিনে ফেলবেন নাকি একটু থামবেন, কিছু প্রশ্ন করবেন? খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। হ্যাঁ, আজ আমরা ঠিক এটাই দেখব। আমাদের কাছে একটা কাল্পনিক কথোপকথন আছে যেখানে একজন ব্রোকার এই লা কুইন্টা স্টকটার কথাই বলছেন, আর বিনিয়োগকারী দুরকমভাবে রিয়্যাক্ট করছেন, তাই তো? একদম। একবার একেবারে সোজা সাপটা, আরেকবার একটু খুঁটিয়ে প্রশ্ন করে। আমাদের লক্ষ্য হলো এই আলোচনার মাধ্যমে বোঝা যে বিনিয়োগের আগে ঠিক কোন কোন জিনিস একটু গভীরে গিয়ে জানা দরকার। ঠিক। প্রথম সিনারিওটা তো খুব সহজ। ব্রোকার বললেন, লা কুইন্টা কিনুন, আমাদের বাই লিস্টে আছে। আর বিনিয়োগকারী? তিনি বললেন, ওহ দারুণ, কিনছি, ব্যাস শেষ। খুব সিম্পল। হ্যাঁ। কিন্তু দ্বিতীয় সিনারিওটা, ওখানেই আসল ব্যাপারটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় ক্ষেত্রে বিনিয়োগকারী কিন্তু অত সহজে ছাড়ছেন না। উনি প্রথমেই জিজ্ঞেস করছেন, আচ্ছা এই স্টকটা ঠিক কোন ধরনের, সাইক্লিক্যাল, স্লো গ্রোয়ার নাকি ফাস্ট গ্রোয়ার? শুধু বাই শুনেই ঝাঁপিয়ে পড়ছেন না। ব্রোকার যখন বললেন ফাস্ট গ্রোয়ার, উনি আবার প্রশ্ন করছেন। ঠিক। উনি জানতে চাইছেন কতটা ফাস্ট, রিসেন্ট আর্নিংস গ্রোথ কেমন। শুধু একটা লেবেল দিয়ে তো হবে না, আসল ডেটাটা চাইছেন। এটাই তো দরকার। ফাস্ট গ্রোয়ার শুনলেই তো আর হলো না, গ্রোথ রেটটা আসলে কত সেটা জানা দরকার। একদম। এরপর উনি জিজ্ঞেস করছেন পিই রেশিও নিয়ে, শেয়ারের দামটা আয়ের কত গুণ। হ্যাঁ, এটা দিয়ে বোঝা যায় স্টকটা হিস্টোরিক্যালি বা একই সেক্টরের অন্য কোম্পানির তুলনায় সস্তা না দামি। আর ব্রোকার যখন বলছেন এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, বিনিয়োগকারী কি করছেন? উনি কিন্তু ছেড়ে দিচ্ছেন না। বলছেন, আচ্ছা ঠিক আছে, একটু জেনে জানান তাহলে। তারপর আরও গভীরে যাচ্ছেন। কিরকম? জিজ্ঞেস করছেন, আচ্ছা ঠিক কেন এখন লা কুইন্টা কেনা উচিত? বাজারের অবস্থা কি, ওদের পুরনো ইউনিটগুলো কি লাভ করছে, নতুন গ্রোথ কোথা থেকে আসবে? বাহ, এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি কোম্পানির ব্যবসার ভেতরে চলে যাচ্ছে। শুধু শেয়ারের দাম নয়, ব্যবসার ভিতটা আসলে কেমন সেটা যাচাই করছেন। ঠিক। এরপরেই আসছে ঋণের প্রশ্ন। কোম্পানির ডেট সিচুয়েশন কি? বেশি ঋণ তো ভালো না। একদমই না। আর এটাও জানতে চাইছেন যে ওরা শেয়ার সংখ্যা না বাড়িয়ে গ্রোথটা ফাইন্যান্স করবে কিভাবে। এটাও খুব জরুরি প্রশ্ন। কারণ নতুন শেয়ার ইস্যু করলে তো পুরনো শেয়ারহোল্ডারদের মালিকানা কমে যাবে, ডাইলুশন হবে। ঠিক, এক্স্যাক্টলি। এখানেই শেষ না, আরও আছে। জিজ্ঞেস করছেন কোম্পানির ভেতরের লোকজন, ইনসাইডাররা, তারা কি শেয়ার কিনছে। ও, এটাও একটা ভালো পয়েন্ট। অনেক সময় ম্যানেজমেন্টের কনফিডেন্স বোঝা যায় এটা থেকে। ব্রোকার একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন মনে হলো। বলছেন অনেক কিছুই তো অ্যানালিস্টের রিপোর্টে থাকবে। হ্যাঁ, যেটা একজন একটু সতর্ক বিনিয়োগকারীকে আরও ভাবাতে। উনি আর শুধু ব্রোকারের কথা ভরসা করছেন না, নিজেই সবটা দেখে নিতে চাইছেন। ঠিক, তাই উনি অ্যানালিস্ট রিপোর্ট তো চাইলেনই, সাথে আরও কিছু জরুরি জিনিসও চেয়ে বসলেন। যেমন ধরুন গত 5 বছরের স্টক প্রাইস আর আর্নিংসের একটা চার্ট। আচ্ছা। ট্রেন্ডটা বোঝার জন্য। হ্যাঁ। ডিভিডেন্ড দেয় কিনা, দিলে নিয়মিত দেয় কিনা, এটাও তো কোম্পানির ফিনান্সিয়াল হেলথ আর শেয়ার হোল্ডারদের প্রতি অ্যাটিচিউড বোঝায়। অবশ্যই। আর জানতে চেয়েছেন ইনস্টিটিউশনাল ওনারশিপ কত শতাংশ, বড় বড় ফান্ড বা প্রতিষ্ঠান এই শেয়ারে কতটা ভরসা রাখছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। বাহ, বেশ ভালো প্রশ্ন তো। এছাড়াও আরেকটা প্রশ্ন ছিল, এই অ্যানালিস্ট কতদিন ধরে স্টকটা কভার করছেন, উনি নতুন না অভিজ্ঞ। রাইট। একজন অভিজ্ঞ অ্যানালিস্টের মতামতের ওজন বেশি হতে পারে। ব্রোকার হয়তো একটু অধৈর্য হচ্ছিলেন, কিন্তু বিনিয়োগকারী নিজের জায়গায় ঠিক ছিলেন। একদম। উনি পরিষ্কার বললেন, রিপোর্টটা আগে পড়বেন, তারপর ভাববেন। দরকার হলে সরাসরি কোম্পানিতেও ফোন করতে পারেন।
একেবারে ঠিক অ্যাপ্রোচ। ব্রোকার যখন একটু তাড়া দেওয়ার চেষ্টা করলেন, বেশি দেরি করবেন না কিন্তু। বিনিয়োগকারী বেশ মজার একটা উত্তর দিলেন। মার্ক টুয়েনের একটা উক্তি মানে করিয়ে দিলেন। ও কোনটা? অক্টোবর মাস নিয়ে যেটা? হ্যাঁ, অক্টোবর মাস স্টক মার্কেটে ফটকা কারবার করার জন্য অন্যতম বিপজ্জনক মাস। অন্য মাসগুলো হল জুলাই, জানুয়ারি, সেপ্টেম্বর, এপ্রিল, নভেম্বর, মে, মার্চ, জুন, ডিসেম্বর, অগস্ট এবং ফেব্রুয়ারি। মানে ঝুঁকি তো সবসময়ই আছে। দারুণ বলেছেন। তো এই দুটো পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? আসলে পার্থক্যটা হলো অ্যাটিটিউডে। একজন প্যাসিভ লিসেনার, শুধু শুনছেন, আর অন্যজন অ্যাক্টিভ, উনি প্রশ্ন করছেন, গভীরে গিয়ে বুঝতে চাইছেন। এটাই তাহলে মূল কথা। ব্রোকারের ইনফরমেশন অবশ্যই কাজে লাগতে পারে, কিন্তু নিজের টাকা কোথাও ঢালার আগে নিজের দিক থেকে একটা ডিউ ডিলিজেন্স, মানে ভালোভাবে খোঁজ খবর নেওয়াটা মাস্ট। 100 বার। শুধু সুপারিশ শুনে নয়, ডেটা আর ফ্যাক্টসের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এই প্রশ্ন করার অভ্যাসটাই কিন্তু একজন বিনিয়োগকারীকে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাতে পারে, মানে অতিরিক্ত আশা বা বাজারের হইচই থেকে রক্ষা করে। একদম। এটা তাকে চালকের আসনে বসায়, তথ্যের ভিড়ে হারিয়ে যেতে দেয় না। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন না হয় ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, বলুন না। এই যে এত সব ফাইন্যান্সিয়াল বা অপারেশনাল ডেটার কথা আমরা বললাম, এগুলোর বাইরে একটা কোম্পানি সম্পর্কে আর কোনো অন্যরকম তথ্য, হয়তো একটু আনকনভেনশনাল কিছু জোগাড় করা যেতে পারে, যা একটা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, মানে যা হয়তো চট করে রিপোর্টে পাওয়া যায় না? আজকের আলোচনা কোম্পানির আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। ভাবুন তো, একজন ডাক্তার যেমন শুধু বাইরের লক্ষণ দেখে সবটা বোঝেন না, তেমনি কোম্পানির আসল অবস্থা বুঝতে শুধু লাভ ক্ষতির হিসাব মানে যথেষ্ট নয়। একদম ঠিক। আমাদের হাতে থাকা বইয়ের একটা অংশ থেকে আমরা কিছু বিশেষ সংখ্যা বা বলা ভালো পরিমাপ নিয়ে কথা বলবো, যেগুলো কোম্পানির ভিতরের খবর জানতে সাহায্য করে। আমাদের লক্ষ্য হল এই সংখ্যাগুলোর ব্যবহারে গুরুত্ব আর তাৎপর্য বোঝা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। সারফেস লেভেলের নিচে গিয়ে, মানে এই সংখ্যাগুলো বিশ্লেষণ করলেই কোম্পানির শক্তি আর দুর্বলতার আসল ছবিটা সেটা ফুটে ওঠে। এটা অনেকটা কোম্পানি ভাইটাল সাইন চেক করার মতো। শেয়ার বাজারে আমরা প্রায় প্রাইস আর্নিংস বা পিই অনুপাতের কথা শুনি, মানে শেয়ারের বর্তমান দামকে শেয়ার প্রতি আয় দিয়ে ভাগ করা। কিন্তু শুধু এই একটা সংখ্যা দেখেই কি মানে সিদ্ধান্ত নেওয়া উচিত? এক্কেবারে না। দেখুন, পিই অনুপাত একা দেখলে কিন্তু ভুল ধারণা হতে পারে। তাই? হ্যাঁ, এর আসল তাৎপর্য বোঝা যায় যখন কোম্পানির আয়ের প্রবৃদ্ধির হারের সাথে একে মিলিয়ে দেখা হয়। বইটাতে একটা সাধারণ কিন্তু বেশ কাজের নিয়মের কথা বলা আছে। আচ্ছা। নিয়মটা হচ্ছে, যদি পিই অনুপাতটা ধরুন প্রত্যাশিত প্রবৃদ্ধির হারের প্রায় অর্ধেক হয়, তাহলে শেয়ারটার দাম আকর্ষণীয় হতে পারে। এর মানে হলো, আপনি ভবিষ্যতের যে বৃদ্ধিটা আশা করছেন সেটার জন্য অতিরিক্ত দাম দিচ্ছেন না আর কি। ও আচ্ছা, তার মানে কম পি সবসময় ভালো নাও হতে পারে যদি বৃদ্ধির হারও কম থাকে, ব্যাপারটা এরকম। ঠিক তাই। আরও একটু গভীরে যেতে চাইলে অনেকে লভ্যাংশ যোগ করে একটা সূত্র ব্যবহার করেন। লভ্যাংশ কিভাবে? যেমন ধরুন, কোম্পানির আয় বছরে 12% বাড়ছে, তারা 3% লভ্যাংশ দিচ্ছে, আর পিই অনুপাত 10, তাহলে 12 যোগ 3 ভাগ 10 মানে 1.5 হয়। এই সূত্র অনুযায়ী ফলাফল যদি 1.5 বা তার কম হয়, তাহলে সেটা ভালো মনে করা হয়। এটা একটা মানে দ্রুত মূল্যায়নের উপায়, যদিও এটাই শেষ কথা নয় অবশ্যই। বুঝলাম। আচ্ছা, ভ্যালুয়েশন তো দেখলাম, কিন্তু কোম্পানির স্থিতিশীলতা মানে টিকে থাকার ক্ষমতা, সেখানে ক্যাশ বা নগদ অর্থের ভূমিকাটা কি? নগদ অর্থ, দেখুন, অত্যন্ত জরুরি। হাতে যথেষ্ট ক্যাশ থাকা মানে কোম্পানির কঠিন সময়ে টিকে থাকার ক্ষমতা বেশি। আবার ধরুন, হঠাৎ কোনো ভালো সুযোগ এলো, সেটা কাজে লাগানোর স্বাধীনতাও বেশি থাকে। ঠিক। ভাবুন, মন্দার সময় যখন অন্য কোম্পানিরা হয়তো ধুঁকছে, তখন ক্যাশ সমৃদ্ধ একটা কোম্পানি হয়তো সস্তায় অন্য কাউকে কিনে নিতে পারে বা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারে। ঠিক ঠিক। বইয়ের ফোর্ডের উদাহরণটা কিন্তু মানে বেশ চমকে দেওয়ার মতো ছিল। হ্যাঁ, ওটা আসলেই দারুণ উদাহরণ। 1988 সালে তাদের শেয়ার প্রতি নগদ অর্থের পরিমাণ ছিল $16.30, যা তখনকার শেয়ারের বাজার মূল্যের প্রায় 43%। এটা ভাবাই কঠিন যে একটা কোম্পানির হাতে তার শেয়ার মূল্যের
এতটা নগদ অর্থ থাকতে পারে? এটা সত্যি ব্যালেন্স শিটের একটা লুকানো শক্তি, তাই না? অবশ্যই ঠিক। এবার আসি ঋণের কথায়। ঋণ মানেই কি খারাপ সবসময়? ফোর্ডের উদাহরণেই যদি আবার দেখি, তাদের ইকুইটির তুলনায় দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ছিল বেশ কম। এটা তো একটা শক্তিশালী আর্থিক কাঠামোর ইঙ্গিত দেয়। হ্যাঁ, কিন্তু ওই বইতেই আবার জিসিএ বা অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসের মতো কোম্পানির কথাও বলা হয়েছে, যারা অতিরিক্ত ঋণের বোঝায় প্রায় ডুবে গিয়েছিল, বিশেষ করে যখন তাদের ব্যবসায় মন্দা দেখা দেয়। এখানেই আসলে ঋণের প্রকারভেদ বোঝাটা জরুরি হয়ে পড়ে। দু ধরনের প্রধান ঋণ আছে, ব্যাংক ঋণ আর ফান্ডেড ঋণ। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি ঝুঁকির দিক থেকে? দেখুন, ব্যাংক ঋণ সাধারণত স্বল্পমেয়াদী হয়, আর ব্যাংক চাইলে যে কোনো সময় ফেরত চাইতে পারে। এটা কোম্পানিকে হঠাৎ বিপদে ফেলতে পারে। চাপটা বেশি। হ্যাঁ, অন্যদিকে ফান্ডেড ঋণ, যেমন কর্পোরেট বন্ড, এগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয়। কোম্পানির সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় পায়। তাই শুধু ঋণের পরিমাণ নয়, এর ধরনটাও দেখা দরকার। অনেকটা পায়ের সাথে ভারী ওজন বেঁধে সাঁতার কাটা আর প্ল্যান করে লম্বা দূরত্ব সাঁতার কাটার মধ্যে যে তফাৎ, সেরকম আর কি। বাহ, দারুণ উপমা। আচ্ছা, তাহলে আমরা দৃশ্যমান ঝুঁকি যেমন ঋণ নিয়ে কথা বললাম, কিন্তু এমন কিছু কি আছে যা সহজে চোখে পড়ে না, লুকানো কোনো সম্পদ? হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন, কোম্পানির ব্যালেন্স শিটে যে বুক ভ্যালু দেখানো হয়, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যা থাকে, সেটা সবসময় কোম্পানির আসল মূল্য তুলে ধরে না। তাই নাকি? হ্যাঁ, অনেক অদৃশ্য বা কম মূল্যায়িত সম্পদ থাকতে পারে। যেমন ধরুন, কোকা-কোলার মতো একটা বিশ্বখ্যাত ব্র্যান্ড, এর যে বিপুল মূল্য, সেটা কি ব্যালেন্স শিটে লেখা থাকে? না তো। বা ধরুন, কোনো ঔষধের পেটেন্ট। আবার প্রাকৃতিক সম্পদ যেমন জমি বা খনিজ তেল, সেগুলোর সঠিক বাজার মূল্য ব্যালেন্স শিটে নাও থাকতে পারে। এমনকি ওই যে ফোর্ডের ফাইন্যান্স শাখা, সেটার মতো বড় সাবসিডিয়ারি ব্যবসার আসল মূল্য অনেক সময় বুক ভ্যালুতে ঠিকমতো প্রতিফলিত হয় না। তার ব্যালেন্স শিটের গভীরে ডুব দিলে অপ্রত্যাশিত কোনো সম্পদ খুঁজে পাওয়া যেতে পারে। এটা তো বিনিয়োগকারীদের জন্য একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার। একদম। এবার আসা যাক লাভের কথায়। সবাই তো নিট লাভ বা বটম লাইন নিয়ে খুব ব্যস্ত থাকে, কিন্তু এর বাইরেও কি কিছু দেখার আছে? আমারও মনে হয় লাভের গুণগত মানটাও দেখা দরকার, তাই না? লাভটা আসছে কোথা থেকে আর সেটা কতটা টেকসই। ঠিক ধরেছেন। এখানে প্রি ট্যাক্স প্রফিট মার্জিন বা কর পূর্ববর্তী লাভের হার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রি ট্যাক্স মার্জিন? হ্যাঁ, এটা দেখায় কোম্পানি তার মোট বিক্রির উপর কর দেওয়ার আগে কত শতাংশ লাভ করতে পারছে। যেমন বইটিতে ফোর্ডের 1887 সালের 10.3% প্রি ট্যাক্স মার্জিনের কথা বলা হয়েছে। উচ্চ মার্জিন সাধারণত ব্যবসা স্থিতিশীলতা বোঝায়। তবে একটা মজার ব্যাপার আছে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে যখন বাজার ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু কম মার্জিনের কোম্পানিগুলোর লাভ অনেক সময় উচ্চ মার্জিনের কোম্পানিগুলোর চেয়ে দ্রুতগতিতে বাড়ে। ও, কারণটা কি? কারণ তাদের উন্নতির সুযোগটা বেশি থাকে। বেস কম থাকলে বৃদ্ধির হার বেশি দেখানো সহজ হয় আর কি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তাহলে আমরা দেখলাম একটা কোম্পানির আর্থিক অবস্থা ভালোভাবে বুঝতে হলে পিই অনুপাতকে প্রবৃদ্ধির সাথে মিলিয়ে দেখা, ক্যাশ পজিশন বিশ্লেষণ করা, ঋণের পরিমাণ ও তার ধরন বোঝা, লুকানো সম্পদের সন্ধান করা এবং লাভের মার্জিন পরীক্ষা করা, এই সবগুলোই খুব জরুরি। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে না দেখে একসাথে মিলিয়ে একটা সামগ্রিক চিত্র তৈরি করা। তবেই কোম্পানির আসল শক্তি আর দুর্বলতা বোঝা সম্ভব হয়। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। ধরুন, একটি কোম্পানি এই মুহূর্তে বড় ধরনের ব্যবসায়িক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে তারা নতুন কোনো প্রযুক্তি আনছে বা বড় কোনো অধিগ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে আমরা আজ যে বিষয়গুলো আলোচনা করলাম, তার মধ্যে কোনটি সেই কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বোঝার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে হয়? আমরা যখন বিনিয়োগ করি, তখন তো প্রায়শই একটা কোম্পানির গল্প শুনেই করি। তার ভবিষ্যৎ কেমন হবে, কি পরিকল্পনা, এইসব। একদম, ওই গল্পটা বা সম্ভাবনাটা দেখেই তো সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, তো আজকের আলোচনা এই নিয়েই। কখন আমাদের সেই গল্পটা কোম্পানির অবস্থাটা আবার একটু খুঁটিয়ে দেখা দরকার, আর কেনই বা দরকার। খুব জরুরি বিষয়। আমরা একটা বইয়ের কিছু অংশ থেকে বোঝার চেষ্টা করব কিভাবে এই গল্পের মোড়গুলো বিনিয়োগকারীদের জন্য একটা সিগন্যাল হতে পারে। ঠিক,
মূল লক্ষ্য হল এই গল্পের বিভিন্ন ধাপ আর কখন একটু সতর্ক হতে হবে সেটা বোঝা। তা তো বটেই, কারণ বিনিয়োগ করার পর তো শুধু বসে থাকলে হয় না, তাই না? না না, একদমই না। যে গল্পটা শুনে টাকা ঢালা হলো সেটা বদলাচ্ছে কিনা সময় সময় দেখা দরকার। ঠিক। এই যে নিয়মিত রিভিউর কথা বলছেন, বইটাতেও আছে, মানে কয়েক মাস পর পর কোম্পানির অবস্থাটা একটু দেখা। হ্যাঁ, হতে পারে সেটা তাদের লেটেস্ট ফিনান্সিয়াল রিপোর্ট দেখা বা আয়ের হিসেবটা মিলিয়ে নেওয়া। অথবা ধরুন তাদের কোনো দোকান বা আউটলেটে গিয়ে দেখা যে আগের মতো চলছে কিনা, সেই আকর্ষণটা আছে কিনা। একদম। বিশেষ করে যারা খুব দ্রুত বাড়ছে সেই ফাস্ট গ্রোয়িং কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা এই গ্রোথটা ধরে রাখতে নতুন কি প্ল্যান করছে সেটা জানা তো খুব দরকারি। এই খতিয়ে দেখা থেকেই বোঝা যায় কোম্পানি তার ব্যবসার মানে লাইফ সাইকেলের কোন স্টেজে আছে। ঠিক, ওই বইটাতে গ্রোথ কোম্পানির 3টে প্রধান পর্যায়ের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, 3টে পর্যায়। প্রথমটা হলো স্টার্টআপ পর্ব, মানে যখন সবে শুরু হচ্ছে। এই সময়টায় গল্পটা খুব আশার থাকে, সম্ভাবনার থাকে, কিন্তু ঝুঁকিটাও অনেক বেশি থাকে, কারণ ভিতটাই তো তখন তৈরি হচ্ছে। ঠিক। এরপর আসে দ্রুত সম্প্রসারণের পর্বটা, র্যাপিড এক্সপ্যানশন ফেজ। এটাকে বলা হচ্ছে সবচেয়ে ভালো সময়, মানে নিরাপদ আর লাভজনক। হ্যাঁ, কারণ কোম্পানি তখন তার সফল ফর্মুলাটাই কপি করে এগোচ্ছে। ধরুন একটা রেস্টুরেন্ট চেন সফল হলে যেমন শহর জুড়ে শাখা খোলে। ঠিক ধরেছেন। এই সময় গল্পটা খুব জোরালো থাকে, কিন্তু দেখতে হবে বাস্তবেও সেই মতো কাজ হচ্ছে কিনা। বাহ, নতুন কোনো চ্যালেঞ্জ আসছে কিনা সেটাও দেখার। অবশ্যই। আর তৃতীয় পর্যায়, সেটা হলো পরিপক্কতা বা স্যাচুরেশন ফেজ। এটাই মনে হয় সবচেয়ে কঠিন সময়। হ্যাঁ, সাধারণত এটাই সমস্যাজনক, কারণ এই পর্যায়ে এসে কোম্পানির বৃদ্ধিটা মানে গ্রোথটা বেশ সীমিত হয়ে আসে, বাজারটা প্রায় ধরা হয়ে গেছে। তখন আয় বাড়ানোর জন্য নতুন রাস্তা খুঁজতে হয়। একদম। আর যখন কোনো কোম্পানি এই পর্যায়ে এসে নতুন কোনো দিশা দেখাতে পারে না, মানে গল্পটা যখন বদলাতে শুরু করে, সেটাই বিনিয়োগকারীদের জন্য একটা বড় সতর্কবার্তা। বইটাতে কয়েকটা উদাহরণ আছে কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, বলুন না। যেমন ধরুন সেন্সোরেম্যাটিক শপলিফটিং ডিটেকশন সিস্টেম বানাতো। আচ্ছা। তারা যখন এমন পর্যায়ে পৌঁছালো যে প্রায় সব দোকানে তাদের সিস্টেম লেগে গেছে, মানে নতুন গ্রাহক পাওয়ার সুযোগ কমে গেল, তখন তাদের শেয়ারের দাম হু হু করে পড়েছিল $42 থেকে প্রায় $5। কারণ গল্পটা আটকে গিয়েছিল, আর তো এগোনোর জায়গা ছিল না। ঠিক। আবার দেখুন সিয়ার্স বা দ্য লিমিটেডের মতো বড় কোম্পানিগুলো। হ্যাঁ, তারাও তো একটা সময়ের পর বৃদ্ধির গতি হারিয়েছিল। দেশের প্রায় সব বড় মার্কেটেই তারা পৌঁছে গিয়েছিল, মানে এক্সপ্যানশনের গল্পটা ফুরিয়ে এসেছিল। কিন্তু ম্যাকডোনাল্ডসের উদাহরণটা দেখুন, কি দারুণ। হ্যাঁ, ওটা সত্যিই একটা ভালো কেস স্টাডি। যখন মনে হচ্ছিল তাদেরও তো একই অবস্থা, মানে আমেরিকার বাজার তো প্রায় দখল হয়ে গেছে, তখন তারা কিন্তু থেমে থাকেনি। ড্রাইভ থ্রু নিয়ে এলো, ব্রেকফাস্ট মেনু চালু করলো, বিদেশে ছড়ালো। একদম। তারা তাদের গল্পটাকে নতুন করে লিখল। এটা দেখায় যে ওই স্যাচুরেশন স্টেজে এসেও কিন্তু ইনোভেশনের মাধ্যমে গ্রোথ সম্ভব। মূল পয়েন্টটা হলো কোম্পানি তার লিমিটেশনসগুলো পেরোতে নতুন কি করছে, নতুন কি গল্প তৈরি করছে সেটা খেয়াল রাখা। তবে সব কোম্পানি তো আর ম্যাকডোনাল্ডস হতে পারে না। না, অবশ্যই না। যেমন টেক্সাস এয়ারের গল্পটা। হ্যাঁ, ওটা একটু জটিল। ভালো শুরু হয়েও খারাপ দিকে গেছিল। ঠিক। 1983 সালে যখন তারা ঘুরে দাঁড়াচ্ছিল তখন বিনিয়োগ করে লাভ হয়েছিল, শেয়ারের দাম বেড়েছিল। ইস্টার্ন এয়ারলাইন্স কেনার পর তো আরও বাড়ল, কিন্তু তারপর গল্পটা খারাপ হতে শুরু করল। বইটাতে বলছে বিনিয়োগকারীরা কিছু বিপদ সংকেত মানে রেড ফ্ল্যাগ দেখেনি বা গুরুত্ব দেয়নি। যেমন ধরুন তাদের সার্ভিস খুব খারাপ হয়ে যাচ্ছিল, কর্মীরা খুশি ছিল না, ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল, কিন্তু লোকে ওই পুরনো ঘুরে দাঁড়ানোর গল্পটাতেই ভরসা করেছিল। এখানে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের গুরুত্বটা বোঝা যায়। কোম্পানির আর্থিক স্বাস্থ্য কেমন, তার ব্যালেন্স শিট মানে অ্যাসেট আর লায়াবিলিটিজ হিসেব, হ্যাঁ, তার ফাইন্যান্সিয়াল হেলথ, সেদিকে নজর দেয়া হয়নি। আর যখন টেক্সাস এয়ারের এই অবস্থা, তখন তার প্রধান কম্পিটিটর ডেল্টা এয়ারলাইন্স। ডেল্টার অবস্থা ভালো ছিল। হ্যাঁ, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, শেয়ারের দামও বাড়ছিল। এটা তো একটা স্পষ্ট ইঙ্গিত ছিল, তাই না? অবশ্যই। মানে গল্পের পরিবর্তনের সাথে সাথে এই বেসিক জিনিসগুলো আর কম্পিটিটররা কি করছে সেটা মিলিয়ে দেখা দরকার ছিল। একদম। তার মানে শুধু কোম্পানির নিজের গল্পটা দেখলেই হবে না, তার প্রতিযোগীরা কেমন করছে সেটাও গল্পের একটা জরুরি অংশ। ঠিক তাই। বাজারের সার্বিক অবস্থা, কম্পিটিটরদের পজিশন, এগুলো আপনার ভাবনার মধ্যে রাখতে হবে। কারণ একটা কোম্পানি যখন হোঁচট খায়
তার শক্তিশালী প্রতিযোগী তো সেই সুযোগটা নেবেই। আচ্ছা, তাহলে আজকের আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে বিনিয়োগ করার পরও কোম্পানির গল্পটা নিয়মিত ফলো করা, তার ব্যবসার কোন পর্যায়ে আছে সেটা বোঝা। এবং গল্পের পরিবর্তনের সাথে সাথে ফান্ডামেন্টালসগুলো মিলিয়ে দেখা। হ্যাঁ, আর উদাহরণগুলো তো দেখালি, কেউ চ্যালেঞ্জকে সুযোগে বদলেছে, আবার কেউ বাস্তবতাকে না দেখে সমস্যায় পড়েছে। একেবারে। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে যেটা নিয়ে ভাবা যেতে পারে। বলুন। যখন একটা কোম্পানির গল্প বা অবস্থা সত্যি সত্যি বদলাতে শুরু করে, তখন ওই আশাবাদী থাকার ইচ্ছাটা ছেড়ে বাস্তবতাকে মেনে নেওয়াটা কতটা কঠিন হতে পারে। এটা সত্যি কঠিন। আর দ্বিতীয়ত, নিজের পছন্দের একটা কোম্পানির মূল্যায়ন করার সময় তার কম্পিটিটরদের অবস্থাটাকেও সমান গুরুত্ব দেওয়াটা কতটা জরুরি, এই প্রশ্নগুলো কিন্তু ভাবনার খোরাক যোগায়। স্বাগত। আজ আমরা স্টক বিশ্লেষণের একটা ইন্টারেস্টিং চেকলিস্ট নিয়ে কথা বলবো। এটা একটা বই থেকে নেওয়া, মানে ধরুন শেয়ার বাজারে নামার আগে যে একটা জরুরি লিস্ট দেখে নিই আমরা, সেই রকম আর কি। এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের স্টক, আর সেগুলোতে মানে টাকা ঢালার আগে কি কি বিষয়ে একটু খতিয়ে দেখা উচিত। মূল উদ্দেশ্যটা হলো একটা কোম্পানিকে কিভাবে মানে চটজলদি মূল্যায়ন করা যায়, আর কোন ধরনের স্টকের জন্য কোন বিষয়গুলো বেশি জরুরি সেটা বোঝা। এই উৎসটা মানে বইটা আমাদের একটা বেশ ভালো কাঠামো দেবে। চলুন তাহলে শুরু করা যাক আলোচনাটা। দেখুন, যে কোনো স্টক কেনার আগে কিছু সাধারণ জিনিস তো দেখতেই হয়, মানে কমন ফ্যাক্টরস আর কি। যেমন ধরুন পিই অনুপাত, মানে প্রাইস টু আর্নিংস রেশিও। এটা কি ওই নির্দিষ্ট কোম্পানির জন্য খুব বেশি বা কম, আর একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিগুলোর তুলনায় কোথায় দাঁড়িয়ে, এগুলো দেখতে হবে। আচ্ছা। আর একটা জিনিস হলো প্রাতিষ্ঠানিক মালিকানা, মানে বড় ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি, এদের